আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা খুব বেশি পরিমাণে ভালো আছো। আমাদের দিক নির্দেশনা অনুসারে আমাদের পরবর্তী লেকচার রাসায়নিক পরিবর্তন। আমরা প্রথম পার্ট যেটাতে ছিল, এই পার্টটাতে হচ্ছে টোটাল 5টা ভাগে ভাগ করছি। এটার মধ্যে ভালো একটা টাইপ শেষ করছি, যেখান থেকে হচ্ছে একটা সিকিউ আসে পিএইচ আর বাফার সম্পর্কিত। পরবর্তী যে লেকচারটুকুতে আমরা এই দুইটা শেষ করব। হ্যাঁ, কোন দুইটা? এই যে টাইপ 2 এন্ড টাইপ সি, হ্যাঁ টাইপ 3। এটা হচ্ছে ক্যাপিক্যাসি আর হচ্ছে লাসাতিলিয়ার। এবং এইখান থেকে মোটামুটি শিওর 100% এই অধ্যায় থেকে আসতেছে, মানে একটা সিকিউ আসতেছেই শিওর। হ্যাঁ ইনশাল্লাহ। তো এটা একদম পানি ভাত করায় ফেলবো, ঠিক আছে? যেই প্যাটার্নে দেখাবো এই প্যাটার্নটা শুধু ফলো করলেই এনাফ, আর কিছু লাগবে না। আচ্ছা, এই ছিল এখানে কথা। পরবর্তী কথাটা হচ্ছে, তাহলে আচ্ছা ভালো একটা কথা মনে পড়লো, এটা আমি হচ্ছে লাইভটা একটু শেয়ার করে দিই, হ্যাঁ গ্রুপে। দেন হচ্ছে আমি শুরু করতেছি। আর এটা কিন্তু আরেকটা পার্ট, থার্ড যে পার্টটা আছে, থার্ড পার্টটা আমরা শেষ করব কখন? নেক্সট ডে। তাইলে হচ্ছে এই অধ্যায়ের ফুল সিলেবাস কমপ্লিট হবে। লাস্ট পার্টটা হচ্ছে শর্ট সিলেবাসের বাইরের অংশ। আমরা প্রথম পার্ট যেটা করছি আর দ্বিতীয় পার্ট যেটা করতেছি আজকে, এটা শর্ট সিলেবাসের মধ্যে ছিল। লাস্ট পার্ট যেটা করবো এটা হচ্ছে শর্ট সিলেবাসের বাইরে। এই তোমরা কেমন আছো? অনেকদিন পর তোমাদের সাথে দেখা। হ্যাঁ, একটু কমেন্ট করে বলো তো কেমন আছো, আর ভয়েস ঠিকঠাক মতো ক্লিয়ার যাচ্ছে কিনা, আমাকে ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কিনা, এটা একটু কনফার্ম করো। আচ্ছা, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে হচ্ছে অ্যাড করা হয়ে গেছে। তোমরা যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হও নাই, কমেন্টে দেওয়া লিঙ্কে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাবা। হ্যাঁ, টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাবা। রিজনটা হচ্ছে ওইখানে সবকিছু কিন্তু স্লাইড বলো, পিডিএফ গুলো সবকিছু এখানে দেওয়া হচ্ছে। এবং আমাদের সাথে মোটামুটি 10-11 হাজার স্টুডেন্ট কিন্তু এই এইচএসসি টোটাল জার্নিটা হচ্ছে তারা ফ্রি সার্ভিসে হচ্ছে নিচ্ছে। হ্যাঁ, এবং তোমরা যারা আছো তোমরা একটা কাজ করো। কাজটা হচ্ছে একটু কষ্ট করে ক্যালকুলেটর নাও। আমার সাথে ক্যালকুলেটরটা নাই, আমি এসব এখানে ক্যালকুলেটর পাইলাম না। তো ক্যালকুলেটর হচ্ছে তোমাদেরকে জিজ্ঞাসা করবো, আনসারটা তোমাদেরকে দিতে হবে। আচ্ছা আচ্ছা, এখানে মাহমুদুল বলছে হ্যাঁ বস, আচ্ছা ঠিক আছে। আর সুশ্রী বলতেছে হচ্ছে যে আজকে কি চ্যাপ্টার শেষ হবে না, আজকে পার্ট 2। আজকে পার্ট 2, দেন আরেকটা ক্লাস লাগবে আর কি। আজকে হচ্ছে সেই পার্ট 2, আরেকটা ক্লাস লাগবে আমাদের। হ্যাঁ, আজকে পার্ট 2, লাস্ট আরেকটা পার্ট আছে পার্ট 3, এটা লাগবে। এই তো বললো আলহামদুলিল্লাহ। হ্যাঁ, কেমন আছেন? আচ্ছা ঠিক আছে, তোমরা যারা যুক্ত আছো তোমাদের ফ্রেন্ডদেরকে অবশ্যই মেনশন করে দিবা, যেন হচ্ছে আবার নতুন করে না শুরু করতে হয়। তো আমরা যে কথা বলতেছিলাম, আমরা এই 5টা টাইপের মধ্যে এই 2টা টাইপ শেষ করবো, ক্যাপিক্যাসি আর হচ্ছে লাসাতুলিয়ার নীতি। আজকে শেষ করবো, আসো শুরু করি। তো ক্যাপিক্যাসিতে আমরা যখন যাব, ভরক্রিয়ার একটা সূত্র আছে। ভরক্রিয়ার যে সূত্রটা, এই সূত্রটা হচ্ছে তোমার, আচ্ছা ভরক্রিয়ার যে সূত্রটা আছে এটা হচ্ছে তোমার বিক্রিয়ার হার বিক্রিয়ক সমূহের সক্রিয় ভরের সমানুপাতিক, এরকম একটা কথা বলছে। তো সক্রিয় ভর বলতে এখানে তোমার ঘনমাত্রা বুঝাইতে পারে, আংশিক চাপ বুঝাইতে পারে, এই জিনিসগুলো সমানুপাতিক আর কি। ধরো তোমার কাছে এখানে একটা রিঅ্যাকশন দেয়া আছে, এ হচ্ছে এ, এটা আছে এ মোল পরিমাণ, বি এটা আছে বি মোল পরিমাণ, সি এটা আছে সি মোল পরিমাণ, ডিটা আছে হচ্ছে ডি মোল পরিমাণ। এমন একটা রিঅ্যাকশন দেয়া আছে। তার জন্য তুমি যদি ঘনমাত্রার সাপেক্ষে, এখানে যেহেতু একটা টার্ম ব্যবহার করছে দেখো সক্রিয় ভর, ভরক্রিয়া সূত্রের মধ্যে একটা টার্ম ব্যবহার করছে সক্রিয় ভর। এই সক্রিয় ভর দ্বারা এখানে তুমি ঘনমাত্রাকে ইন্ডিকেট করতে পারো, ঘনমাত্রা। দেন এখানে হচ্ছে তোমার আংশিক চাপ, এই দুইটা ইন্ডিকেট করতে পারে। তো ঘনমাত্রাও ইন্ডিকেট করতে পারে, আংশিক চাপও ইন্ডিকেট করতে পারে। এই জায়গায় আমি ঘনমাত্রা সাপেক্ষে, আমি হচ্ছে ধরো সাম্যাবস্থায় এই সি এর যে ঘনমাত্রাটা এটা আমি এখানে বসাইছি, ডি এর যে ঘনমাত্রাটা এটা বসাইছি। আগে যে সহগ ছিল, আগে কোন সহগ ছিল? আগে ছিল সি, এই যে উপরে সি বসাইছি। আগে ছিল সহগ হচ্ছে ডি, সমতাকৃত করার পরে ডিটা আমি উপরে বসাইছি। ঠিক সেম বিক্রিয়ক যেগুলা ছিল লিখলাম, সহগ ছিল এ, এ উপরে বসাইছি।
সহগ ছিল বি, এই বি হচ্ছে উপরে বসাইছি, পাওয়ার আকারে বসাইছি। এটা হচ্ছে সেই ক্যাসি ইন্ডিকেট করে। এটা তো আমি হচ্ছে ঘনমাত্রা সাপেক্ষে লিখলাম, এই হচ্ছে সেই ঘনমাত্রা সাপেক্ষে লিখলাম। এবার এই জিনিসটা হচ্ছে আংশিক চাপের সাহায্যে লেখা যায়। আংশিক চাপ নিয়ে আরেকটু সুন্দর কথাবার্তা এখন বলবো। আংশিক চাপের সাহায্যে যখন লিখবো তাহলে ঠিক সেম উৎপাদের যে হচ্ছে তোমার সি উৎপাদটা আছে তার আংশিক চাপ সহগ যেহেতু আছে এই সহগটা উপরে হচ্ছে ঘাতে যাবে আর দেন ডি এর আংশিক চাপ উপরে হচ্ছে ঘাতে যাবে। ঠিক ওভারঅল বিক্রিয়কের গুলো হচ্ছে এরকম করে আমরা লিখবো। এটা হচ্ছে একটা ফান্ডামেন্টাল ফর্ম। এই ফান্ডামেন্টাল ফর্ম হচ্ছে যে তো কখনো কোশ্চেন এরকম আসে না, পরীক্ষায় যে জিনিসগুলো আসবে যেই ফর্মে আসবে আমরা এখন একটা প্রতিপাদন করে দেখাবো, আর বাকি সবগুলো হচ্ছে বাকিগুলা থেকে তোমাকে নিয়ে নিতে হবে। মুখস্থ করে ফেলতে পারলে তো আরো বেশি ভালো। আচ্ছা, আচ্ছা দেখো, তো যে কথা বলতেছিলাম আমরা এখন একটা প্রতিপাদন করে দেখাবো। আমি একদম টাফেস্ট কঠিন যেটা আছে আমি এটা প্রতিপাদন করে দেখাবো, তাহলে জিনিসটা সহজগুলো আরো সহজ লাগবে। এটা হচ্ছে ধরো তোমার কাছে আছে হচ্ছে এই হচ্ছে নাইট্রোজেন হাইড্রোজেন উৎপন্ন করছে হচ্ছে তোমার সেই অ্যামোনিয়া, এই জিনিসটা উৎপন্ন করছে আর তোমার কাছে এটা দেয়া আছে। আচ্ছা, আমি ধরে নিলাম যে শুরুতে কোনো কিছু যদি দেওয়া না থাকে তাহলে তুমি ধরে নিবা আগে যে সহগটা আছে এখানে 1 আছে, তাহলে শুরুতে আছে হচ্ছে 1 মোল, তাহলে তার আগে সহগ আছে 3, তাহলে কি হবে বলো 3 মোল। এবং শুরুতে তো কোনো উৎপাদ উৎপন্ন হবে না, এই কারণে হচ্ছে 0 মোল। রিঅ্যাকশন হইতেছে কিছুক্ষণ সময় যাবত, কিছুক্ষণ পরে সে সাম্যাবস্থায় চলে যাবে, এইগুলো হচ্ছে সে সাম্যাবস্থায়। যখন সে সাম্যাবস্থায় গেছে তাইলে এই জায়গা থেকে সাম্যাবস্থায় যখন সে গেছে এই 1 থেকে কিছু পরিমাণ কমে যাবে, ধরলাম আমরা x পরিমাণ কমে যাবে, এই হচ্ছে সেই x পরিমাণ কমে গেছে। এই যে xটা লিখছি এটা আসলে লেখার পিছনে একটা কারণ আছে, দেখো তার আগে সহগ ছিল 1, এই 1 এখানে গুণ করে দিছি আর কি, তাহলে x মোল। আমি যদি হাইড্রোজেনের ক্ষেত্রে বলি তাহলে এখানে হবে 3 মাইনাস শুধু x না, একটা হচ্ছে বিয়োজন মাত্রা আর একটা বিয়োজনের পরিমাণ, আমরা এত ওই কঠিন অংশে যাবই না, ডিরেক্ট চিন্তা করে এগুলো হচ্ছে বিয়োজনের পরিমাণ। তার মানে যতটুকু বিয়োজিত হইতেছে, বিয়োজনের পরিমাণ মানে কতটুকু বিয়োজিত হইতেছে, তাহলে আমি এখানে x পরিমাণ, আর এইখানে লেখার সময় x লিখবো না, আগে যেহেতু 3 আছে তাহলে লিখবো হচ্ছে কি 3x পরিমাণ বিয়োজিত হইতেছে, এই হচ্ছে সেই মোল। এবং উৎপন্ন যেটা হইছে উৎপন্ন হইতেছে হচ্ছে তোমার সরি এখানে আগে সহগ আছে 2, তাহলে কি হবে বলো 2x মোল, এই হচ্ছে সেই 2x মোল উৎপন্ন হয়েছে। তার মানে সাম্যাবস্থায় এই এত মোল হচ্ছে নাইট্রোজেন, দেন এত মোল হচ্ছে হাইড্রোজেন, দেন এত মোল হচ্ছে তোমার অ্যামোনিয়া বিদ্যমান আছে। এই জিনিসটা আছে তোমার মোলে, কিন্তু আমরা এইটাতে বসাইতে গেলে ঘনমাত্রায় বসাইতে হয়। দেখো একটা হচ্ছে আমি তোমাকে বুঝাই দিতেছি, বাকিগুলো তো বলবো যে সূত্র আছে মুখস্থ করে ফেলো। আমি আসলে সূত্র মুখস্থতে আসলে বিশ্বাসী না, আমি বলি অলওয়েজ হচ্ছে একটা যদি পারা যায় বাকিগুলো হচ্ছে নিজে নিজে আসলে এখান থেকে করে নেওয়া যায় আর কি। তো যাদের কাছে প্রেশার মনে হবে যে না এগুলো আমি বুঝতেছি না আমার মাথার উপর দেওয়া যায়, কি করেন না করেন তাদের জন্য হচ্ছে মুখস্থ করা, তবে আমি মুখস্থ করিনি কখনো, আমি এই হচ্ছে এইরকম করে 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 নিছি, অলওয়েজ করে করে নিছি। আচ্ছা, তাহলে এই হচ্ছে সেই অংশ। দেন এটা সাম্যাবস্থা, তো এই জিনিসগুলো হচ্ছে মোল সংখ্যা মোল বের হয়েছে, আমি সবার কি চাচ্ছি ঘনমাত্রা বের করতে। আমি যদি সবার ঘনমাত্রা বের করতে চাই যেই অংশটুকু আছে যেমন 1 মাইনাস x তাকে আয়তন দ্বারা ভাগ করলেই ঘনমাত্রায় চলে যাবে। এখানে আছে হচ্ছে 3 মাইনাস 3x তাকে আয়তন দ্বারা ভাগ করলে ঘনমাত্রায় চলে যাবে। এইখানে আছে হচ্ছে 2x তাকে আয়তন দ্বারা ভাগ করলে ঘনমাত্রায় চলে যাবে। এই জিনিসগুলো ঘনমাত্রায় চলে যাওয়ার পরে এখন আমি সূত্রের মধ্যে বসায় দিব। তাহলে সূত্রটা কি ছিল, এই হচ্ছে সেই তোমার ক্যাসি, কারণ আমরা তো ঘনমাত্রা বসাই সাম্যাবস্থায় ঘনমাত্রা, এই জায়গায় সাম্যাবস্থায় ঘনমাত্রা কি আছে 2x ডিভাইডেড বাই হচ্ছে v, এই লিখলাম আমি হচ্ছে 2x ডিভাইডেড বাই v। তার উপরে দেখো এইটার সহগ আছে হচ্ছে 2, যদি সহগ থাকে 2 তাইলে এখন আমি উপরে স্কয়ার দিব। আচ্ছা,
তারপরে এই জায়গায় দেখো এটা হচ্ছে তোমার এবার বিক্রিয়ক গুলা নিচে লিখতে হবে, আর তো উৎপাদ নাই। বিক্রিয়ক আছে হচ্ছে কই 1 মাইনাস এক্স ডিভাইডেড বাই ভি, তার সহগ আছে হচ্ছে 1, তাহলে এখানে আমি বসাবো কি বলো, এ হচ্ছে 1 ইন্টু এই জিনিসটার সহগ কিন্তু 3 মাইনাস 3x, 3 মাইনাস 3x, এই হচ্ছে সেই 3 মাইনাস 3x ডিভাইডেড বাই হচ্ছে v, তার সহগ আছে হচ্ছে কত 3, তাহলে এখানে আমি বসাবো হচ্ছে সহগটা বসাবো হচ্ছে মানে ঘাতটা বসাবো হচ্ছে 3। এতটুকু করার পর এখানে আমি কাটাকাটিতে চলে যাব আর কি, উপরের অংশটুকু করলে আসতেছে এখানে আমার 4x স্কয়ার ডিভাইডেড বাই v স্কয়ার ইনটু এই জিনিসটা এখন উল্টায় যাবে, উপরে v 1 মাইনাস x ইনটু এই জিনিসটা উল্টায় যাবে, উপরে হচ্ছে v কিউব, এইখানে হচ্ছে তোমার 3 কিউব কমন নিয়ে নিছি 1 মাইনাস x তার হোল কিউব। এমন একটা পোরশন থেকে এবার যদি আমি কাটাকাটি করি, কাটাকাটি করলে এখানে v স্কয়ার, এইখান থেকে যদি চলে যায় দুইটা চলে যাবে, এখানে আমি একটা দিয়ে দিতেছি v স্কয়ার। তারপরে এই জায়গায় আমি দেখতেছি 3 আছে, এটাকে লেখা যাবে হচ্ছে তোমার 4 ডিভাইডেড বাই 27 ইনটু নিচে থাকতেছে 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 4, উপরে থাকতেছে এক্স স্কয়ার ভি স্কয়ার। এটা আমার বের হয়েছে কি বলো, এই জিনিসটা আমার বের হয়েছে ক্যাসি, এই জিনিসটা আমার বের হয়েছে হচ্ছে ক্যাসি, এই জিনিসটা আমার বের হয়েছে ক্যাসি। তো কথাটা হচ্ছে তুমি যদি এই সূত্র মুখস্থ রাখতে পারো তাহলে তো হচ্ছে এরকম ওয়েতে করতে হবে না, তবে আমি বলবো এরকম ওয়েতে করেই অবশ্যই যাবা। আর এটা তো আহামরি কিছু না, ইনিশিয়াল অবস্থায় যা ছিল এখান থেকে আস্তে আস্তে হচ্ছে হ্রাস পাইতেছিল, একটা নির্দিষ্ট সময়ের পর সাম্য অবস্থায় যাওয়ার পর এগুলো মোল ছিল, এগুলো হচ্ছে ঘনমাত্রায় পরিণত হয়ে গেছে, দেন এই জিনিসটা যে ঘনমাত্রা হয়েছে তখন আমি ডিরেক্ট বসাইতে পারছি, দেন এই সূত্রটা আসে, এটা হচ্ছে ক্যাসি। তো যদি বলি ওই যে ইকুয়েশনটা ছিল এটার পাশাপাশি ইকুয়েশন থাকতে পারে তোমার এইটা, এইটার ক্ষেত্রে ক্যাসি হবে এইটা, ক্যাপি হবে ওইটা, ক্যাপিটা আমি একটা প্রতিপাদন করে দেখাবো, ক্যাসি হবে এইটা। যদি ইকুয়েশন থাকে এইটা, ক্যাসির সমীকরণ হবে হচ্ছে এইটা, ক্যাপি হবে ওইটা। যদি সমীকরণ থাকে এইটা তখন ক্যাসি হবে এইটা, ক্যাপি হবে ওইটা। যদি সমীকরণ থাকে এইটা তাহলে ক্যাসি হবে এইটা, ক্যাপি হবে হচ্ছে ওইটা। এবং ভালো কথা এই দুইটা এই দুইটা কিন্তু একই, কারণ আছে ওগুলো পরে, এই দুইটা আবার হচ্ছে একই, কারণ আছে এটা পরে। আমি বললাম যে আমরা এটা ডিরেক্ট অবশ্য ব্যবহার করতে পারি অথবা এরকম করে নিজে প্রতিবেদন করে নিতে পারি। দেন আমরা ক্যাসি প্রতিবেদন করা দেখলাম, এখন আমরা হচ্ছে ক্যাপি প্রতিবেদন করা দেখব। এই অংশটুকু দেখলেই আর কোনো কিছু চিন্তা করা লাগবে না, দেন আমরা কোশ্চেন সলভের দিকে যাব, চোখ বন্ধ বন্ধ করে হচ্ছে সবকিছু আনসার করে ফেলতে পারবো। এবার আসো হচ্ছে ক্যাপি প্রতিবেদন করা দেখবো। কার ক্যাপি প্রতিবেদন করা দেখবো, আগে যে জিনিসটা করছি তোমার ছিল এই জিনিসটা এটার, তাহলে যখন আমি শুরুতে বের করতেছি শুরুতে, তাহলে 1 মোল, এখানে ছিল 3, এখানে ছিল 0, যখন সাম্য অবস্থায় গেছে, সাম্য অবস্থায় যাওয়ার পর 1 মাইনাস এক্স, এটা হবে কি বলো 3 মাইনাস 3x, এখানে উৎপন্ন হবে তোমার 2x। এবার তো আমরা ক্যাপি করতে চাচ্ছি, তার মানে আমার এবার পার্শিয়াল প্রেসার লাগবে। পার্শিয়াল প্রেসার যদি লাগে তাহলে এখানে একটা ধারণা দিই, আংশিক চাপ মানে কি, আংশিক চাপ ইকুয়াল মোট চাপ ইন্টু মোল ভগ্নাংশ, মোট চাপ ইন্টু মোল ভগ্নাংশ। এটা কি কিভাবে মনে রাখে, এই হচ্ছে সেই আচা ইকুয়াল মোচা ইন্টু মুভ, এরকম করে মনে রাখে, এরকম করেছে মনে রাখে, এই হচ্ছে এই অংশটুকু। আচ্ছা বলতেছি কি ইউটিউবে
আচ্ছা আচ্ছা ঠিক আছে। যাদের হচ্ছে মনে করো সূত্র প্রতিপাদন করতে পারবে না তাদের জন্য আছে কি বলো, ডিরেক্ট সূত্র মুখস্থ। আর যারা সূত্র প্রতিপাদন করতে পারবা তারা সূত্র প্রতিপাদন করে হচ্ছে যাবা। হ্যাঁ, আচ্ছা দেখো এখন এই আংশিক চাপ, এখানে আংশিক চাপ আমি যদি ধরো একটা পাত্রের কথা কল্পনা করি, এই জায়গায় আমার কাছে একটা পাত্র আছে, এই পাত্রের মধ্যে এ গ্যাস আছে, বি গ্যাস আছে এবং হচ্ছে সি গ্যাস আছে। তাহলে তারা তিনজনে মিলে পাত্রের দেয়ালে চাপ প্রয়োগ করে। এ গ্যাস মনে করো এ পরিমাণ করে, বি গ্যাস মনে করো বি পরিমাণ করে, সি গ্যাস মনে করো সি পরিমাণ করে। তাদের সবগুলোর যে যোগফলটা ওইটাকে আমরা বলি হচ্ছে মোট চাপ। আর তাদের ইন্ডিভিজুয়াল যেটা আছে, তাদের ইন্ডিভিজুয়ালটাকে আমরা বলি হচ্ছে আংশিক চাপ। তাদের ইন্ডিভিজুয়ালটাকে বলি আমরা কি বলো, আংশিক চাপ। এটাই আমরা আসলে বের করতেছি। এ হচ্ছে সেই পি অফ এ। এটা বের করা যায় তুমি মোট চাপের সাথে যদি গুণ করো মোল ভগ্নাংশ। মোল ভগ্নাংশ মানে ধরো এখানে হচ্ছে এ মোল পরিমাণ আছে, বি মোল পরিমাণ আছে, দেন হচ্ছে এখানে সি মোল, টোটাল মোল নিলাম নিচে। তুমি বের করতে চাচ্ছ এ মোলেরটা, তাহলে এ মোলের মোলটা হচ্ছে তুমি উপরে লিখবা। তুমি এ মোলের হচ্ছে আংশিক চাপ বের করতে চাচ্ছ, এই কারণে হচ্ছে এ মোলেরটা উপরে লিখবা। আমি যদি বি এরটা লিখতে চাইতাম তাইলে হচ্ছে তোমার মোট চাপ ইন্টু মোল ভগ্নাংশ, তাইলে নিচে আসতো এ হচ্ছে এ, বি, এ হচ্ছে সি, আর উপরে আসতে হচ্ছে যেহেতু বি এরটা বের করতে যাচ্ছি উপরে আসবে হচ্ছে বি। এরকম আর কি কথা পার্শিয়াল প্রেসার। তার মানে আমি দেখতেছি এটা করার জন্য আমার মোট মোল লাগতেছে, তাহলে আমি এখান থেকে মোট মোলটা বের করি। মোট মোলটা কিভাবে বের করবো, সাম্যাবস্থায় এত মোল আছে, আমি বের করলাম হচ্ছে মোট মোল। তাহলে মোট মোল কত আসবে, মোট মোল আসবে হচ্ছে 1 মাইনাস এক্স প্লাস 3 মাইনাস 3x প্লাস 2x। তাহলে এই জায়গা থেকে কাটাকাটি করলে দেখবা আসতেছে হচ্ছে এ হচ্ছে সেই কত 4 মাইনাস 2x, এটা আসছে হচ্ছে তোমার মোট মোল। আচ্ছা এখন আমি যদি আংশিক চাপ বের করতে চাই, এখন আংশিক চাপ যদি বের করতে চাই তাহলে সিনারিওটা কেমন আসতেছে, এখন আমি আংশিক চাপ বের করব ধরো হচ্ছে অ্যামোনিয়ারটা NH3, তাহলে আমাকে লিখতে হবে মোট চাপ, এই লিখলাম মোট চাপ ইন্টু মোল ভগ্নাংশ। মোল ভগ্নাংশ মানে হচ্ছে নিচে যাবে মোট মোল, মোট মোল কত বের করলাম 4 মাইনাস 2x, আর উপরে যাবে যেহেতু আমি অ্যামোনিয়ারটা বের করতেছি, অ্যামোনিয়ার মোল কত ছিল 2x, তাহলে উপরে যাবে হচ্ছে কি বলতো সেই 2x। এমন কইরা এখন অ্যামোনিয়ারটা যেমন বের করছি, দেন আমি বের করবো কার, নাইট্রোজেনেরটা মনে করো, এই লিখলাম আমি নাইট্রোজেন। তাহলে মোট চাপ ইন্টু নিচে যাবে মোট মোল, উপরে যাবে নাইট্রোজেনেরটা বের করতেছি এ হচ্ছে 1 মাইনাস এক্স। আমি ধরো বের করব হচ্ছে হাইড্রোজেনেরটা, লিখলাম এখানে আমি হাইড্রোজেন ইকুয়াল মোট চাপ ইন্টু নিচে দিব মোট মোল, উপরে দিব হাইড্রোজেনের যতটুকু মোল 3 মাইনাস 3x। এতটুকু করার পরে আমাদের কাজটা কি, এবার কাজটা হচ্ছে আমি ডিরেক্ট ক্যাপি বের করতে পারবো। ক্যাপি ইকুয়াল আসবে উৎপাদ হচ্ছে অ্যামোনিয়া, তাহলে পার্শিয়াল প্রেসার অফ অ্যামোনিয়া, তার উপরে আসছে হচ্ছে সহগ কি 2, যেহেতু সহগ পাশে আমরা স্কয়ার দিয়ে দিব। দেন নিচে যাবে বিক্রিয়ক নাইট্রোজেন, এই হচ্ছে সেই নাইট্রোজেন, সহগ 1 দিতে হবে না। তারপরে আছে হচ্ছে এখানে হাইড্রোজেন, সহগ হচ্ছে 3, এই হচ্ছে সেই 3 বসাবো। এই যে জিনিসটা দেখলাম এইটাই হচ্ছে সে আমার কাঙ্ক্ষিত ক্যাপির মান। তাহলে ক্যাপিটা বের করতে হবে এইভাবে, আগে সাম্যাবস্থায় নিয়ে মোট মোল বের করতে হবে, দেন মোট মোল নিচে, উপরে যাবে হচ্ছে কি বলতো যারটা বের করবে আর কি, আর অবশ্যই হচ্ছে মোট চাপটা গুণ করা থাকবে। এইভাবে পার্শিয়াল প্রেসারটা বের করে এখানে নিয়ে শুধু বসাই দিব, আনসার চলে আসবে। আমরা পার্শিয়াল প্রেসার বের করার সিস্টেমটা দেখাইলাম, তার সরি আমি বলতে চাচ্ছি হচ্ছে ক্যাপি বের করার সিস্টেমটা দেখাইলাম, ক্যাসি বের করার সিস্টেমটাও দেখাইলাম। এখন আমাদের কাজ শুধু যাদের মনে হবে যে না আমাদের তো এগুলা দ্বারা আসলে হচ্ছে না, তাহলে তোমরা সূত্রগুলো মুখস্থ করে ফেলো,
ডিরেক্ট সূত্র বসে আমরা এখানে করে দেখাচ্ছি। এন্ড আরেকটা কথা মনে রাখতে হবে, এই কথার উপর বেস কইরা অনেক কিছু হইতেছে। যে অনেক কিছু হইতেছে বলতে যে তুমি ক্যাপি থেকে ক্যাসিতে কনভার্ট করে ফেলতে পারবা, ক্যাসি থেকে হচ্ছে ক্যাপিতে কনভার্ট করে ফেলতে পারবা, এমন আর কি। তো এটার জন্য তোমাকে ডেল এন এর পরিচয় শিখতে হবে, যে এখানে ডেল এন মানে কি। এই জায়গাতে আচ্ছা ঠিক আছে, এই হচ্ছে সেই ডেল এন। ডেল এন ইকুয়াল কি, উৎপাদের মোট মোল, উৎপাদের মোট মোল। শোনো, এখন যারা অ্যাড হইছো দেন বলতেছো যে হচ্ছে হ্যাঁ বুঝতে অসুবিধা হইতেছে, লেটে জয়েন করলে বুঝতে অসুবিধা হবে, এটা স্বাভাবিক। যারা তার যেটা যখন আমি রেকর্ড ক্লাসটা দিয়ে দিব, রেকর্ড ক্লাসটা হচ্ছে দেন হচ্ছে তোমরা আবার রিপিট করে দেখবা, হয়ে যাবে। আর ওই প্রমাণগুলো শুধুমাত্রই করলাম যারা একটু হচ্ছে যে অ্যাডভান্স লেভেলের পোলাপান তাদের জন্য করলাম। আর তা না হয় বলতাম কি, এই ক্যাপিয়াসি ক্যাসিয়াসি সূত্র দেখো, এখন সূত্রের মধ্যে ডিরেক্ট বসাই দিব, হ্যাঁ এটা বলতাম। যেহেতু প্রমাণটা দেখাই দিছি, এটা টোটালি হচ্ছে অ্যাডভান্স লেভেলের স্টুডেন্টদের জন্য বলছি, তোমরা ওই জিনিসটা হচ্ছে আবার দেখা তারপর হচ্ছে করবা। দেখো, উৎপাদের মোট মোল মাইনাস হচ্ছে বিক্রিয়কের মোট মোল, বিক্রিয়কের মোট মোল। আচ্ছা, উৎপাদের মোট মোল মাইনাস হচ্ছে বিক্রিয়কের মোট মোল করতে হবে। দেন এটা মনে রাখার কি, দেখো সবার বাসায় হচ্ছে একটা পিসি আছে, পার্সোনাল কম্পিউটার, তার মানে পি আগে তারপরে হচ্ছে সি, এরকম আর কি। ধরো আমি এখানে এমন একটা জিনিস নিলাম 3a, এই জিনিসটা নিলাম হচ্ছে গ্যাসিয়াস অবস্থায়, আমি নিলাম হচ্ছে 4b, এটা নিলাম হচ্ছে সলিড অবস্থায়, এবং এখানে লিখলাম হচ্ছে আমি 3c, এটা নিলাম হচ্ছে এখানে আমি অ্যাকুয়াস অবস্থায়, এবং এখানে আমি নিলাম 2d, এই জিনিসটা নিলাম হচ্ছে আমি কি বলো লিকুইড অবস্থায়। এখন আমাকে যদি বলে যে এই জায়গায় ডেল এন এর মান বের করো, ডেল এন এর মান বের করো, আমরা কি করতাম, এই জায়গাতে আমি দেখতেছি যে আমার কাছে আছে হচ্ছে এই যে দেখো 3 আছে 2 আছে, লিখতাম 3 আর 2 যোগ করলাম, উৎপাদের মোট মোল মাইনাস বিক্রিয়ক আছে কত 3 আর কত এখানে 4, তাহলে করে দেখতাম যে কত আনসার আসছে, এটাকে বলতাম আনসার। তবে এইটা না, কারণ মোল সংখ্যা কনসিডার করার সময় সলিড আর লিকুইড থাকলে তাদেরকে গ্রহণযোগ্যতা ধরা হয় না। যারা হচ্ছে অ্যাকুয়াস আর গ্যাসিয়াস অবস্থায় আছে তাদের মোল নিতে হবে, মোল গ্রহণযোগ্য, মোল গ্রহণযোগ্য, তাদের মোলগুলো হচ্ছে গ্রহণযোগ্য হবে। তাহলে আলটিমেটলি এই জায়গা থেকে আমার ডেল এন এর মান, ডেল এন এর মান, ডেল এন এর মান, এই হচ্ছে সেই ডেল এন। ডেল এন এর মান হবে, যেহেতু এটা হচ্ছে লিকুইড এটা আমরা কনসিডারে রাখবো না, এটা যেহেতু সলিড এটা কনসিডারে রাখবো না, তাহলে থাকতেছে এই পাশে হচ্ছে 3, এ হচ্ছে 3 মাইনাস 3 ইকুয়াল 0। তাহলে ডেল এন এর মান যদি 0 হয় তুমি উপরে বসায় দাও, এখানে ডেল এন এর মান যদি 0 বসাও, বলতে চাচ্ছি এই হচ্ছে সেই ক্যাপি ইকুয়াল ক্যাসি আর টু দি পাওয়ার ডেল এন। যদি ডেল এন 0 হয়, ডেল এন যদি 0 হয়, এই অংশটুকু যদি 0 হয়, তাহলে টোটাল অংশটুকুর মান চলে আসে হচ্ছে 1। অতএব তখন ওই সকল জায়গায় ক্যাপি ইকুয়াল কি হয়, ক্যাসি হয়। এই কোশ্চেনটা সামনের বার যদি না আসে, এই কোশ্চেনটা যদি সামনের বার কোনো না কোনো বোর্ডে না আসে, তাহলে জরিমানা দিব, হ্যাঁ তাহলে জরিমানা দিব। এই অংশটুকু যদি না আসে তাহলে জরিমানা দিব, মানে ডেল এন যদি 0 হয়, ক্যাপি ক্যাসি, এটা যদি না আসে তাহলে জরিমানা দিব। আচ্ছা, এমন একটা কোশ্চেন আসছে নিচের কোন সম্পর্কটি হচ্ছে সঠিক। আমাকে বলছে নিচের কোন সম্পর্কটা সঠিক, আমরা কিভাবে মনে রাখতাম, সবার বাসায় কি আছে, পিসি আছে, পার্সোনাল কম্পিউটার আছে। যদি বলো যে নাই, তাহলে দেখো তোমার মোবাইলে স্মার্টফোন আছে, তুমি স্মার্টফোনে ক্লাস করতেছো, স্মার্টফোন তো আছে, এই স্মার্টফোনটাই কি ওয়ান কাইন্ড অফ তোমার পিসির মতো কাজ করতেছে। তাইলে আমি এখান থেকে দেখবো কোনটা এটা প্যাটার্নটা ফলো করে।
আমি দেখি এই জায়গায় এই হচ্ছে পি, এই হচ্ছে সি, আগে পি আছে পরে সি, দেন আর টি টু দি পাওয়ার del n। তার মানে আনসার হচ্ছে কি বলতো, বি নাম্বারটা। তার মানে এই সম্পর্কটা হচ্ছে সঠিক। এরকম হচ্ছে কোশ্চেনটা আসে। আচ্ছা, তারপরে আমি যদি বলি এখানে বলতেছে কোন বিক্রিয়ায় ক্যাপির মান বড় ক্যাসির মান হচ্ছে ছোট। আচ্ছা, তাইলে আমি এখানে লিখতেছি ক্যাপি ক্যাসির মধ্যে যদি সম্পর্কটা লিখি, এই হচ্ছে ক্যাপি ইকুয়াল ক্যাসি আর টি টু দি পাওয়ার del n। এখানে আমি শর্ত লেখাও দিতে পারি যে এমন del n ইকুয়াল 0 হলে ক্যাপি ইকুয়াল কি হবে, ক্যাসি হবে। আর del n যদি তোমার পজিটিভ হয়, del n যদি তোমার পজিটিভ হয়, তখন এই জিনিসটা ইন্ডিকেট করে হচ্ছে তোমার ক্যাপি বড় ক্যাসি হচ্ছে ছোট। আর যদি del n নেগেটিভ হয়, তখন ইন্ডিকেট করে ক্যাপি অপেক্ষা ক্যাসি বড়। এই হচ্ছে দাও, এখানে তো জিনিসটাকে আমি 4 আকারে লিখে দিলাম। এখন এখান থেকে হচ্ছে শুধু অ্যাপ্লাই করো, তাইলেই হইতেছে। আমি যদি অ্যাপ্লাই করতে যাই, আমি দেখবো এখানে আমার কাছে আছে কি। এখানে আছে হচ্ছে তোমার কি, এখানে এটা উঠে নাই, এখানে 2 হবে, এই হচ্ছে এখানে 2 হবে আর কি। আচ্ছা, তাই হোক। এখন দেখো এই জায়গাতে আমি তাইলে দেখতেছি এইখানে আছে হচ্ছে 2 মোল, এখানে 1 + 1, তাহলে del n এর মান কত আসতেছে, del n এর মান আসে হচ্ছে 0। তাহলে তো ক্যাপি ক্যাসি সমান হবে না। আমার কাছে বলছে ক্যাপির মান বড়। ক্যাপি কখন বড় হয়, যদি del n এর মান পজিটিভ হয়। আমি এটাকে যখন সমতাকরণ করব, সমতাকরণ করলে এটা আসতেছে এখানে 2, তার মানে এই পাশে আছে হচ্ছে 2, এই পাশে আছে হচ্ছে তোমার 2, এই পাশে হচ্ছে 1 + 3 মানে হচ্ছে 4। তাইলে এখানে আসতেছে 2 - 4, এটা তো আলটিমেটলি মাইনাস আসছে -2, তার মানে এটাও আনসার হবে না। আমি যখন এটাতে আসবো, এইখানে আসে হচ্ছে 1, এইখানে আসে হচ্ছে 1, আর এখানে আসে হচ্ছে 1, তাহলে 1 + 1 ইকুয়াল এই পাশে হচ্ছে 2, তাহলে আলটিমেটলি দাঁড়াইতেছে হচ্ছে 2 - 1, এটা আসছে 1 মানে পজিটিভ, তার মানে পজিটিভটাই হচ্ছে আনসার। আবার ঠিক নিচেরটা যাবো, নিচেরটাও আনসার না। তাহলে আনসার দাঁড়াইলো কি, সি নাম্বারটা। del n এর মান যদি পজিটিভ হয়, তাহলে ক্যাপির মান বড়। এই শর্টকাটটা আমরা মনে রাখবো। তারপরে দেখো, আচ্ছা, মাহমুদুল বলতেছে যে টিভিতে ক্লাস করতেছে। আচ্ছা, ঠিক আছে। এখন এই হচ্ছে একটা কোশ্চেন, যে জায়গায় আমাকে বলছে ক্যাপি আর ক্যাসির মান হচ্ছে সমান। আচ্ছা, ক্যাপি আর ক্যাসির মান সমান হবে কখন, যদি del n এর মান 0 হয়। এই পাশে যত মোল আছে এই পাশে তত মোল থাকে। তুমি দেখো এই পাশে আছে হচ্ছে তোমার 2 মোল, এই পাশে আছে তোমার 2 মোল, তার মানে আর কোনো কথা নাই, এটাই আনসার। বাকি একটা আনসার না, কারণ এই পাশে 2 মোল, এই পাশে 4 মোল, এই পাশে 1 মোল, এই পাশে 3 মোল, এই পাশে 3 মোল, এই পাশে 2 মোল, হয় না। আনসার হচ্ছে 1 নাম্বার না। দেন আমি যদি এটার দিকে তাকাই, বলতেছে এইখানে ক্যাপি এর একক কত বের করতে। ক্যাপি এর একক যদি আমি বের করতে চাই, এই একক জানতে চাইছি, তাহলে এটা শর্টকাট একটা সূত্র বসাই দিব। এই নাও একক, এককেরও শর্টকাট সূত্র লিখতেছি। এই হচ্ছে সেই একক। যদি ক্যাপিটা জানতে হয়, ক্যাপিটা জানতে চাই, তাহলে এটা হবে ATM টু দি পাওয়ার del n। আর যদি ক্যাসিটটা জানতে চাই, তখন এটা হবে মোল পার লিটার টু দি পাওয়ার del n। তাহলে del n যা শিখেছি তাই শুধু বসাই দিবা। তাহলে del n এখান থেকে যদি বের করতে চাই, del n টা আমার আসতেছে কত, এইখানে আসছে তোমার 2 মোল মাইনাস এখানে 3 আর 1 টোটাল 4 আসতেছে কত, -2। তাহলে এটা হবে হচ্ছে ATM টু দি পাওয়ার -2। তাহলে আনসার আসতেছে কি, ডি নাম্বারটা, এটা ATM ইনভার্স 2। আশা করি বুঝতে পারছি, তাই না? সূত্র লেখা দিছি শর্টকাটে। এরকম শর্টকাটের সূত্র এগুলা কি বইয়ে জীবনে পাবা? জীবনেও না। মানে না মানে দন্দার নয়, একার না। এগুলো বই কেন, গাইডেও খুঁজে দেখবা, খুব রেয়ার। আচ্ছা, এ হচ্ছে সেই শর্টকাট সূত্র এককটা বের করার। এইখানে আমার কাছে বলছে, এই হচ্ছে আমার কাছে একটা রিঅ্যাকশন দেয়া আছে,
এই রিঅ্যাকশনের জন্য বলা আছে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 3 atm চাপে, তার মানে এখানে আমার কাছে পি এর মান দেয়া আছে, তার মানে এখানে পি এর মানটা কত, পি এর মানটা হচ্ছে 3 atm এবং তোমার 80% বিয়োজিত হয়, তার মানে এখানে আলফার মান হচ্ছে 80% মানে 0.8। এই হচ্ছে আমার কাঙ্ক্ষিত রিঅ্যাকশন। এই রিঅ্যাকশনের জন্য আমার কাছে জানতে চাইছি কি বলো, ক্যাপি এর মান কত, সরি ক্যাপি এর মান। যদি ক্যাপি এর মান বের করতে চাই আমি একটা কাজ করব, এইখান থেকে লিখে দিছিলাম, এই হচ্ছে সেই ক্যাপি, আলফা স্কয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস আলফা স্কয়ার ইনটু পি। তাহলে এইখানে আসতেছে, এই জায়গায় আসতেছে, এই হচ্ছে সেই ক্যাপি ইকুয়াল আলফা স্কয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস আলফা স্কয়ার ইনটু পি। শুধু বসায় দাও, তাহলে আসতেছে আলফা স্কয়ার, আলফার মান দেখলাম 0.8 তার হোল স্কয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস আলফা স্কয়ার 0.8 তার হোল স্কয়ার ইনটু পি, পি এর মান কত 3 atm। এইখান থেকে ক্যালকুলেট করলে যে আনসারটা আসবে এটাই হচ্ছে আমার কাঙ্ক্ষিত আনসার। বুঝতে পারছি কথা, এটাই হবে এই জায়গার কাঙ্ক্ষিত আনসার। যারা হচ্ছে সূত্র মুখস্থ করবা এই ফরম্যাটে শুধু বসাই দিবা, তাইলেই হইতেছে। আচ্ছা ঠিক আছে, তারপরে দেখো এই জায়গায় এখন যদি তোমাকে বলে যে কি করতে, চাপ বৃদ্ধি করলে পিসিএল এর উৎপাদন কমে। আচ্ছা এটা হচ্ছে তোমার লাসাতি লেয়ারের নীতিতে চলে যাবে, এটা আমরা পরে ওই জায়গায় যাব। পিসিএল5 এর ক্ষেত্রে মূল ভগ্নাংশ যদি বলে আমাকে মূল ভগ্নাংশ বের করতে হবে, দেন সিএল2 এর ক্ষেত্রে হচ্ছে আংশিক চাপ বের করতে হবে। তাহলে এই যে ইকুয়েশনটা ছিল তার জন্য যদি আমি লিখতে চাই তাহলে সিনারিওটা এমন আসে, আমার ছিল পিসিএল5, এটা রিয়েক্ট করলে আসতেছে তোমার পিসিএল3 প্লাস এই হচ্ছে সেই ক্লোরিন, শুরুতে হচ্ছে 1 মোল, তাহলে এখানে নাই, একটা নির্দিষ্ট সময় পর কিছু পরিমাণ বিয়োজিত হয়ে যায়। এখানে 0.8 এর কথা বলা আছে, এত পার্সেন্ট, যেহেতু ইনিশিয়ালি 1 এটার সাথে গুণ করলে তাই আসতেছে, আগে এখানে সহগ আছে 1, এই করলাম হচ্ছে 1, তাহলে এই জায়গায় আসবে হচ্ছে তোমার 0.8, এই হচ্ছে সেই 0.8, এটা আসতেছে তোমার সাম্যাবস্থায়। তাহলে এই জায়গায় মোট মোলের কথা যদি চিন্তা করি, মোট মোল কতটুকু আসে, মোট মোল আসে হচ্ছে 1 মাইনাস 0.8 প্লাস 0.8 প্লাস 0.8, তাহলে আলটিমেটলি এখান থেকে আসতেছে, এটা তো কাটাকাটি 1.8 মোল, এটা আসতেছে মোট মোল। আমাকে কোশ্চেনে বলছে পিসিএল5 এর মোল ভগ্নাংশ হচ্ছে এইটা, তাইলে আমি যদি পিসিএল5 এরটা বের করতে চাই, মোল ভগ্নাংশ যদি বের করি পিসিএল5 এর, আমাকে নিচে নিতে হবে মোট মোল। মোট মোল এখানে পাইছি 1.8, বসাও 1.8, কাটটা বের করতে বলছে পিসিএল5, তার সাম্যাবস্থায় আছে কত 1 মাইনাস 0.8, বসাও 1 মাইনাস 0.8, এইটা ক্যালকুলেট করলে যা আসে তাই হচ্ছে আনসার। যদি ওই জিনিসটা আসে তাহলে হ্যাঁ এটা সঠিক। এন্ড ক্লোরিনের যদি বলে আংশিক চাপ বের করো, তাহলে আমরা আসো ক্লোরিনের আংশিক চাপ বের করি। এই হচ্ছে আংশিক চাপ বের করবো হচ্ছে ক্লোরিনের আংশিক চাপ যদি বের করতে চাই, মোট চাপ দেখলাম 3 ইন্টু মোল ভগ্নাংশ বসাইতে হবে হচ্ছে ক্লোরিনের, নিচে 1.8 আর ক্লোরিনের হচ্ছে 0.8, এই হচ্ছে সেই 0.8, গুণ ভাগ করলে যাই আসতেছে তা যদি এই জায়গার 1.332 হয় তাহলে এটা আনসার, তা না হয় আনসার না। এই কাজটুকু আমি করতেছি না, এটা প্র্যাকটিস, সব তো করে দিছি, শুধু ক্যালকুলেট করে দেখবা ঠিক আছে কিনা। আচ্ছা এই জিনিসটা ঠিক সেম এবার হচ্ছে ক্যাসির জন্য আসছে, তাইলে করব না। এবার আমরা চলে যাব হচ্ছে কোশ্চেনে এখানে আমার কাছে বলছে, দেখো আসলে অনেক রিপিট হয় কোশ্চেন গুলো, তাই না? এই কোশ্চেন গুলো রিপিট হয়, বলো 23 অনুরূপ ভাবে আসছিল 23-এ 22-এ 21-এ 19-এ 17-তে, একই কোশ্চেন বারবার রিপিট অনুসারে আসছিল। তোমার কাছে যে কোশ্চেনটা দেয়া আছে এটা হচ্ছে, এই হচ্ছে একটা রিঅ্যাকশন দেয়া আছে, মানে বিক্রিয়া দেয়া আছে, এই বিক্রিয়ার জন্য তোমাকে বলছে ক্যাপিয়ের, এই হচ্ছে ক্যাপিয়ের রাশিমালা প্রতিপাদন করো।
এই রিঅ্যাকশনটা কি আমি কিভাবে করাইছিলাম? নাইট্রোজেন, এই রিঅ্যাকশনটাই হচ্ছে আমি এখানে করাইছিলাম, এই যে এই রিঅ্যাকশনটাই হচ্ছে এটা করাইছিলাম। ঠিক আছে, এই হচ্ছে সেই রাশিমালা প্রতিপাদন। এই রাশিমালা প্রতিপাদনটাই তোমাকে হচ্ছে এই জায়গায় করতে বলছে, এই জায়গায় করতে বলছে। কোথায়? হচ্ছে এই জায়গায় করতে বলছে। এই জায়গায় হচ্ছে তোমার এই রাশিমালাটা প্রতিপাদন করছে, তার মানে এটা হচ্ছে অলরেডি করা আছে, এটা ডান, এটা অলরেডি করা আছে। যে উদাহরণে যে ম্যাথটা করছিলাম এটাই আর কি। তারপরে আসো, এখানে বলছে তোমাকে ক্যাপি আর হচ্ছে ক্যাসি এর মধ্যে সম্পর্ক দেখাইতে। তাহলে আমরা ক্যাপি ক্যাসির মধ্যে সম্পর্কটা এখানে দেখাইতে পারি। তো ক্যাপি এখান থেকেও বের করতে পারবো, দেন ক্যাসি বের করতে পারবো, দেন এখান থেকে সম্পর্কটা প্রতিপাদন, আচ্ছা সম্পর্কটা প্রতিপাদন করতে বলছে। হ্যাঁ, এটা ইজিলি করা যাবে। দেখো এখান থেকে হচ্ছে আমি যদি দেখি, আমার কাছে বলা আছে এই এ আর বি যেটা আছে এটার পারমাণবিক সংখ্যা হচ্ছে 7 আর 8। তার মানে আলটিমেটলি আমার কাছে N2O4 এইটা দেয়া আছে, 2NO2 এই রিঅ্যাকশনটা আর কি দেয়া। এই জিনিসটার জন্য তোমাকে এখানে বলে দিছি ক্যাপি আর ক্যাসির কথা, তাইলে আমি আর ওদিকে যাব না, ডিরেক্ট এটাতে চলে আসব। এই সেই রিঅ্যাকশন, এই রিঅ্যাকশনের জন্য হচ্ছে তোমার ক্যাসি হচ্ছে তোমার 4 আলফা স্কয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস আলফা ইন্টু বি, 4 আলফা স্কয়ার 1 মাইনাস আলফা ইন্টু হচ্ছে বি। তাইলে এখানে আসতেছে, আচ্ছা এই হচ্ছে সেই ক্যাসি ইকুয়াল আসতেছে তোমার 4 আলফা স্কয়ার 1 মাইনাস আলফা ইন্টু ভি, অ্যান্ড ক্যাপি আসতেছে কত? 4 আলফা স্কয়ার 1 মাইনাস আলফা স্কয়ার ইন্টু হচ্ছে পি। এই ছিল আর কি সূত্র। এখন তুমি দেখো তোমার কাছে কি দেয়া আছে, তোমার কাছে এখানে বিয়োজনের মাত্রা দেয়া আছে, ওয়ান কাইন্ড অফ হচ্ছে আলফার মানটা আসলে দেয়া আছে। এই যদি তোমার আলফার মান দেয়া থাকে, তার মানে আলফার মান এখানে কত? 0.15। এই 0.15 এখানে বসাই দিবা, দেন এখান থেকে হচ্ছে তুমি কি বের করবা বলো তো? এই হচ্ছে সেই ক্যাসিটা বের করবা। এন্ড এই জায়গায় যখন তুমি আসবা, আলফার মান দেয়া আছে, পি এর মান এখানে কত? 1 এটিএম এর কথা বলা আছে, দেন 1 এটিএম বসাই দিয়ে এখান থেকে হচ্ছে পি এর ভ্যালুটা বের করবা। দেন বের করে তাদের মধ্যে একটা সম্পর্ক দেখাই দিবা। কোন সম্পর্কটা? আমাদের ওই সম্পর্ক। কোনটা? ওই ক্যাপি ইকুয়াল ক্যাসি আর টু দি পাওয়ার ডেল এন। তুমি এই সম্পর্কটা থেকে দেখাই দাও, এই সম্পর্কটা দেখাই দিবা, শুধু সূত্র এখানে অ্যাপ্লাই করে ফেলবা। তো এটা তো ডিরেক্ট সূত্রের অ্যাপ্লাই ছিল, আমরা এবার আসলে একটু কনসেপচুয়াল ম্যাথে যাচ্ছি, এটা আমাদেরকে এখন পারতে হবে। তো এটার জন্য আমরা যে কাজটা করব, এটা হচ্ছে আমার কাছে কোশ্চেনে মূলত যে জিনিসটা দেয়া আছে, এটা হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 লিটার পাত্রে বিয়োজন একটা বিক্রিয়া হয়েছে। এই বিক্রিয়াটা হচ্ছে এইটা। তুমি এটা যদি একটু ভালো করে লক্ষ্য করো, কিছুক্ষণ আগে মাত্র যে বিক্রিয়াটা নেওয়া হয়েছে এটাই আর কি। তো এগুলো হচ্ছে তোমার কাছে তো রেডিমেড হচ্ছে, একদম বানাই দেওয়া থাকবে, ব্যাপারটা এমন না। এই N2O4 ছিল, এই জিনিসটা বিক্রিয়া করে তোমার 2NO2 উৎপন্ন হয়েছে, তাইলে 1 মোল থেকে 2 মোল উৎপন্ন হয়েছে, একই জিনিস ইন্ডিকেট করে। এবং তার বিয়োজনের মাত্রা দেয়া আছে, তার মানে আলফার মান দেয়া আছে হচ্ছে 0.4। এতটুকু করার পরে যে কথাটা বলছে, বিক্রিয়া পাত্রের আয়তন দ্বিগুণ বা অর্ধেক করলে বিয়োজন মাত্রার পরিবর্তন হয় কিনা এটা জানতে চাইছি। আমরা যে কাজটা করব, একটা কথা শিখতে হবে, এই কথাটা শিখলে এনাফ। কথাটা হচ্ছে তাপমাত্রা পরিবর্তিত না হলে, তাপমাত্রা একই থাকলে, তাপমাত্রা একই থাকলে, তাপমাত্রা একই থাকলে ক্যাপি বা ক্যাসি ফিক্সড থাকবে, ফিক্সড থাকবে। এই যে একটা কথা বলে দিছি, শেষ। এই কথাটাই হচ্ছে এখানের মেন লজিক আর কি। আসো তাহলে এই যদি হয় কথা, ম্যাথটা তাহলে সলভ করব কিভাবে? আমরা কিছুক্ষণ আগে মাত্র ক্যাসি নিয়ে আসছিলাম, কি ছিল এখানে আমার ক্যাসি? এই ছিল ক্যাসি
4 ইন্টু আলফা স্কোয়ার 1 মাইনাস আলফা ইন্টু ভি, এটা ছিল। তাহলে বসায় দিই 4 ইন্টু আলফা স্কোয়ার, আলফা স্কোয়ারের মান কত, আলফার মান কত 0.4, তার হোল স্কোয়ার 1 মাইনাস 0.4 ইন্টু আয়তন দেওয়া আছে হচ্ছে 1 লিটার। এই জিনিসটা করলে এই জায়গা থেকে আমি একটা ভ্যালু পাবো। এই যে ভ্যালুটা, এটা কি চেঞ্জ হবে? কখনোই চেঞ্জ হবে না। এই যে ভ্যালুটা, এটা হচ্ছে ফিক্সড। এখন যেই ভ্যালুটা আসছে, এই ভ্যালুটা আমি হচ্ছে এখানে দিতেছি, কত আসে আমি দেখি। এই জায়গায় ভ্যালুটা আসতেছে হচ্ছে তোমার 4 ইন্টু আলফা স্কোয়ার 0.4 তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস 0.4। আচ্ছা, এখানে আসছে হচ্ছে তোমার 1.067 এরকম আসছে। এইটা তাহলে এখানে ফিক্সড হয়ে গেছে, তার মানে এইটা তোমার হচ্ছে এখানে ফিক্সড। এবার তুমি যদি আয়তন দ্বিগুণ করো, তাহলে শর্ত হচ্ছে এবার 1, আয়তনের মান এবার হবে হচ্ছে 2 লিটার। তাহলে 2 লিটার হোক, ক্যাসির মান তো আর চেঞ্জ হচ্ছে না। ক্যাসি যা ছিল 1.067 এইটাই থাকবে। সূত্রে বসাইলে 1 ইন্টু আলফা স্কোয়ার 1 মাইনাস আলফা ইন্টু এ হচ্ছে 2 লিটার হয়েছে। তাহলে এই জায়গা থেকে আমি আলফার মান বের করতে পারবো। শেষ। এখন তোমরা এতটাও ছোট না, তোমাকে এটা করে দিতে হবে, অতএব করবো না। তারপরে আসতেছে 2 নাম্বার কেস, যেই কেসটাতে বলছে আয়তন অর্ধেক করলে। তাহলে এবার আয়তন অর্ধেক করলে আগে ছিল 1, এটাকে আমি অর্ধেক করে ফেলছি, তাহলে 0.5 লিটার। ক্যাসির মান তো চেঞ্জ হয় নাই, 0.067 ইকুয়াল যেই সূত্র ছিল ডিরেক্ট সূত্রের মধ্যে বসাই দেব, কিন্তু আলফার মান জানি না। আলফার মানই আমাকে বের করতে বলছে, এই হচ্ছে সেই 0.5। তখন এখানে একটা আলফা পাবো। তাহলে এটার যদি আমি ধরলাম আলফা প্রাইম, আর এটাকে বললাম হচ্ছে আলফা ডাবল প্রাইম। এই দুইটা বের করেই দেন আমি কি আনসার দিব। আনসারটা বলবো যে আসলেও কি পরিবর্তিত হচ্ছে নাকি হচ্ছে না। এই ছিল আর কি এখানের ম্যাথটা। তাহলে এই ম্যাথটা অনেক ওয়েতে করতে পারে, তবে আমি যে মেথডে করাইলাম এটা হচ্ছে একদমই সহজ ওয়েতে। হ্যাঁ, একদমই সহজ ওয়েতে, কারণ এখানে আমি একটা লজিকটা ফলো করছি, শুধু কি তাপমাত্রা একই থাকলে ক্যাপি ক্যাসি ফিক্স থাকবে। তাহলে আগে ক্যাসির মানটা ফিক্স বের করে নিলাম, যেই সূত্র আছে সূত্রটা ডিরেক্ট আমি এখানে বসাবো। যদি বসাই, আলফার মানটা তো অজানা, আলফার মান বের করব। একবার অ্যাপ্লাই করছি কি, একবার অ্যাপ্লাই করছি এ হচ্ছে সেই ভি, তোমার হচ্ছে 2 লিটার। আরেকবার অ্যাপ্লাই করছি কি, আরেকবার অ্যাপ্লাই করছে হচ্ছে ভি হচ্ছে তোমার যখন অর্ধেক করে ফেলছি আর কি 0.5 লিটার। এটাই বলছে। তাহলে দেখবো দুইটার জন্য 2 মান আসছে, এটাই বলে দিব যে তাদের বিয়োজন মাত্রার পরিবর্তন হবে। এটা বুঝছো? এটা করছি যে, এটা বুঝছো কিনা বলো। আচ্ছা, সুশ্রী বলছিল এখানে, হ্যাঁ আচ্ছা। আনুষ্কা বলতেছে যে ভাইয়া এই চ্যাপ্টার থেকে তুই এটা 100% শিওর, লাস্ট ক্লাস যেটা করলাম ওইখান থেকেই একটা তুমি পাবা, আর আজকে যেটা করলাম আজকে থেকে তুমি একটা পাবা শিওর ইনশাল্লাহ। দেন নেক্সট যেটা করবো, এই অধ্যায় থেকে আমার মনে হইতেছে 3টা দেওয়ার সম্ভাবনা খুব বেশি, কারণ একটা ভালো একটা পার্ট যুক্ত হয়েছে আর কি। ঠিক আছে, আচ্ছা। সমীরা বলছে জি ভাইয়া ক্লিয়ার, সাবাস। আমরা এখন এটাতে যাব। এবার আমার কাছে ঠিক আবার আগের জিনিসটাই দেয়া আছে, তার জন্য বিয়োজন মাত্রা দেয়া। চাপ আগে ছিল 1 এটিএম, তাহলে এবার চাপ হচ্ছে কি 0.065 এটিএম এ হ্রাস করছে। এখন চাপ চেঞ্জ হয়ে গেছে, তখন বিয়োজন মাত্রা কি 5% বৃদ্ধি পাবে কিনা। তার মানে সেম এজ প্রিভিয়াস ম্যাথ, তাহলে আর করতেছি না। আগেরটা ছিল ক্যাসি দ্বারা, এবারটা হচ্ছে ক্যাপি দ্বারা। অনুরূপ কোশ্চেন করা যাবে না। এটার মধ্যে আবার বলতেছি কি বলো, ক্যাপি আর ক্যাসি এর মধ্যে সম্পর্ক স্থাপন অলরেডি দেখা হয়েছে, করা যাবে না। তাপমাত্রা স্থির রেখে 1.2 চাপ প্রয়োগে আগে চাপ প্রয়োগ করা হয়েছে কত, আগে চাপ প্রয়োগ করা হয়েছে তোমার
10 এখানে 1 ATM আবার লেখা আবার 10, কোনটা যে লিখছে কি টাইপিং করলো কে জানে। আমি ধরে নিলাম যে এখানের মান কত ধরবো, এখানে 1.2 যেতে বলছে, যে জন্য কতটুকু পরিবর্তন হবে, আমি ধরে নিলাম 1 ATM, ধরে নিলাম আমি 1 ATM। আমি এখানের কোশ্চেন কর্তা, আমি ধরো হচ্ছে যে এখানের এডিটর, শেষ। আচ্ছা তাহলে ধরো আগে ছিল 1 ATM, এখন 1 ATM এর জন্য আমি এখান থেকে বের করতে পারবো তার ক্যাপির মান কত। এই জায়গায় দেখো একই লজিক ব্যবহার হইতেছে, তাপমাত্রা স্থির রেখে যদি তাপমাত্রা স্থির রাখা হয়, যদি তাপমাত্রা স্থির রাখা হয় তাইলে ক্যাপি এবং অথবা ক্যাসি যাই থাকুক না কেন এগুলা কি হয়ে যায়, এগুলাও ফিক্সড থাকে, এগুলাও ফিক্সড থাকে। তাহলে এই জায়গায় যেহেতু চাপ নিয়ে বলা, তাহলে আমরা এখানে কি বলতো শুধু ক্যাপি নিয়ে হচ্ছে ডিল করব, শেষ। এখানে শুধু ক্যাপি নিয়ে ডিল করব। এই ফরমেশনের জন্য তোমার কাছে সূত্র লেখা আছে, ডিরেক্ট সূত্র বসায় দিবা। যাও আর কত সহজ করে দিব তুমি বলো। আচ্ছা ক্যাসি বের করো, গাণিতিকভাবে চাপ দ্বিগুণ করলে সেম আসবে, 20% বিয়োজিত হলে সম্ভাব্যতা। আচ্ছা এটা করি, এটা করা যেই কথা এটা করা একই কথা, তাহলে এটাই করি। এটা করা হইলো, দেন আর বাকি থাকে এখানে টপিক কি, তারপর এটা শেষ, লাস্ট হাতে লেয়ারে চলে যাও। তাহলে বাকিগুলো হচ্ছে সেম। এবার আসো হচ্ছে এইটা, আমাকে বলছে এই জায়গায় ওই 1 নং যে বিক্রিয়াটা আছে তার দিকে ফোকাস করতে। আমি যদি 1 নং বিক্রিয়াটার দিকে ফোকাস করি তাহলে আমি আসলে দেখবো এই জায়গায় মূলত আছে দেখে, এখানে সে ওই আমি প্রথম যেটা লিখছিলাম তার কথা বলা আছে, এবং এটা বলছে 400 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 10 ATM চাপে সাম্যাবস্থায় 1 নং বিক্রিয়ার সাম্যাবস্থায় 1 নং বিক্রিয়ার 3.85% থাকলে, এটা বলে নাই যে বিয়োজিত হইলে। ভালো কোশ্চেন। দেন ক্যাপি বের করো, ইজিলি করা যাবে, শুধু লজিকটা বুঝতে হবে। এ হচ্ছে নাইট্রোজেন, এ হচ্ছে সেই হাইড্রোজেন, দেন এখান থেকে উৎপন্ন হয়েছে তোমার এ হচ্ছে সেই অ্যামোনিয়া। তাহলে এখানে শুরুতে 1 মোল, 3 মোল, 0, দেন সাম্যাবস্থায় এখানে হচ্ছে 1 মাইনাস এক্স, এখানে 3 মাইনাস 3x, এখানে হচ্ছে তোমার 2x। এই জায়গায় বলছে সাম্যাবস্থায় এত পার্সেন্ট অ্যামোনিয়া থাকে, বলে নাই এত মোল অ্যামোনিয়া থাকে। যদি এত মোল অ্যামোনিয়া বলতো তাইলে 2x ইকুয়াল 3.5 লিখতাম, 3.85 লিখতাম, কিন্তু বলছে এত পার্সেন্ট। এটার মানে হচ্ছে 3.85, এই কথাটার মানে হচ্ছে পার্সেন্ট, এই কথাটার মানে হচ্ছে 3.85 ডিভাইডেড বাই হচ্ছে 100, এটা। তার মানে আমি লিখবো এখানে 3.85 ডিভাইডেড বাই 100, তাহলে এই পাশেও আমি বসাবো, নিচে 100 দ্বারা বোঝাচ্ছে টোটাল মোল, তাহলে মোট মোল। তাহলে এখানে মোট মোল কত, সবগুলাকে যখন যোগ করব আসবে হচ্ছে 4 মাইনাস 2x, তাহলে নিচে লিখবো হচ্ছে 4 মাইনাস 2x, আর উপরে হচ্ছে 3.85 কে আছে, অ্যামোনিয়া আছে, এই হচ্ছে সেই অ্যামোনিয়া, অ্যামোনিয়া হচ্ছে 2x, এই হচ্ছে সেই 2x। এই জায়গা থেকে আমি x এর মান বের করব, শেষ। x এর মান বের করার পরে, এটা তো আর আনসার না, x এর মান বের করার পরে এবার বলছে ক্যাপি বের করতে। তাইলে এখন এরপর আমি এখন পার্শিয়াল প্রেসার বের করব, কার পার্শিয়াল প্রেসার বের করব, এটার মোট চাপ কোশ্চেনে দেয়া আছে, মোট চাপ কত, ওই 10 ATM চাপে, বসাও 10 ATM চাপে, নিচে বলবে হচ্ছে মোট মোল, মোট মোল কত, এইখান থেকে একটা ভ্যালু বের হবে, এই ভ্যালুটা এখানে বসাই দিলে কি মোট মোল বের হয়ে যাবে না, মোট মোল বের হয়ে যাবে। এখান থেকে একটা ভ্যালু বসাইলে এখানে মোট মোল বের হয়ে যাবে। দেন এখানে হচ্ছে মোট মোলটা বসাবা, তারপর এখানে N2 এর কথা যদি চিন্তা করো তাহলে N2 কত হবে 1 মাইনাস x, এই x এর মানটা এখানে বসাইলে এইখানে একটা ভ্যালু চলে আসবে। ঠিক সেম ওয়েতে এটা যেমন বের করতে পারবা, হাইড্রোজেনেরটাও বের করতে পারবা, দেন
অ্যামোনিয়াটাও বের করতে পারবা। বের করে তখন বলবা ক্যাপি ইকুয়াল উপরে কত অ্যামোনিয়ারটা তার স্কয়ার, নাইট্রোজেনেরটা এখান থেকে যে ভ্যালুগুলো পাবা ইনটু এ হচ্ছে সেই হাইড্রোজেনেরটা উপরে হোল কিউব। দেন এখান থেকে যে আনসারটা পাবা এটা হবে হচ্ছে এখানে কি আনসার। দেখো আমি বিশ্বাস করি সব যদি এখানে ক্যালকুলেট করে করে দেই তাইলে তোমাদের মেরুদণ্ড ধ্বংস হয়ে যাবে। শুধু ভাঙে যাবে না, এটা ধ্বংস হয়ে যাবে। অতএব এই কথা করে নিজে নিজে বাকিগুলা করতে হবে। এন্ড বাকি কথা চাপ দ্বিগুণ করলে এই হচ্ছে সেই চাপ দ্বিগুণ করলে বিয়োজনের পরিবর্তন হবে কি হবে না, এই যে কথাটা বিয়োজনের পরিবর্তন হবে কি হবে না, এই ম্যাথগুলা কি বলতো সেম এস আগে যেগুলা ডিরেক্ট সূত্রের মধ্যে বসাই দিবা। আগে যেগুলা করছি কিছুক্ষণ আগে সূত্রের মধ্যে বসাই দিবা। একই রকম এটা হচ্ছে মাত্র যেটা করা হয়েছে তার মতো সেম। তার মানে আমরা দেখতেছি আসলে দুইটা টাইপের ম্যাথ আসলে করলেই এখান থেকে হয়ে যাচ্ছে। একই রকম কথাবার্তা আমরা ডিরেক্ট চলে যাব লা শাতিলিয়ারের নীতিতে। ঠিক আছে, এতটুকু পরিমাণ বুঝে থাকলে যারা যুক্ত আছো অবশ্যই লেখো, কমেন্টে লেখো বস। এতটুকু পরিমাণ বুঝে থাকলে লেখো বস। আমি যে ওয়েতে তোমাকে হচ্ছে গুছায় দিতেছি বাবা, এই ওয়েতে তুমি কোথাও পাবা না। অনলাইন তো আমিও ঘাটি, আমিও দেখি যে তারা কোন ওয়েতে করায় কি করে না করে। আমি যে ওয়েতে গুছাই দিতেছি এই ওয়েতে জীবনে কোথাও পাবা না। আচ্ছা, শর্মিলা, আনুষ্কা, দেন হচ্ছে সুশ্রী। আচ্ছা এক্সিলেন্ট। দেখো এবার আমরা বলবো হচ্ছে লা শাতিলিয়ারের নীতি। লা শাতিলিয়ারের নীতি যেটা আমরা পড়তেছি এটা করার আগে আমরা দেখবো যে হচ্ছে এখানে উভমুখী সাম্যাবস্থার কথা বলে। এটা লা শাতিলিয়ারের নীতি আমরা 19 থেকে পড়ে আসছিলাম। এরকম উভমুখী বিক্রিয়ার সাম্যাবস্থায় কোন একটা নিয়ামকের পরিবর্তন করা হলে বিক্রিয়ার বামে বা ডানে এমন ভাবে অগ্রসর হবে যেন নিয়ামকের পরিবর্তনের ফলাফলকে প্রশমিত করে, এমন একটা কথা ছিল। আচ্ছা, সুব্রত বলছে বস। আচ্ছা, ইব্রাহিম বলতেছে আমার ভিলেজ হচ্ছে নরসিংদীতে, নরসিংদী। মাহমুদুল, হুম, আনুষ্কা, আরোহী, এক্সিলেন্ট, সাবাস। আচ্ছা আচ্ছা, দেখো এইবার এবার যে কাজটা করব এটা, ও আচ্ছা, যেটা বলতেছিলাম এরকম একটা কথা ছিল, ওইখানে সাম্যাবস্থা বলে একটা টার্ম ছিল আর কি। তো একটা রাসায়নিক সাম্যাবস্থার কিছু বৈশিষ্ট্য বা শর্ত আছে। শর্তটা হচ্ছে একটা রিয়াকশন ঘটতেছে, রিয়াকশনটা যদি হচ্ছে সমাপ্ত হয়ে যায় তো এটা আসলে সাম্যাবস্থায় থাকলো কেমনে। তো বিক্রিয়াটা হইতে হবে তোমার হচ্ছে অসমাপ্তি, এটা শেষ হবে না, এরকম হবে আর কি। অসমাপ্তি, বিক্রিয়ার অসমাপ্তি, এগুলো হচ্ছে বৈশিষ্ট্য, অসমাপ্তি থাকতে হবে। তো বিক্রিয়ক থেকে যেমন উৎপাদ তৈরি হইতেছে, উৎপাদ থেকে আবার কি হইতে হবে বলতো বিক্রিয়ক তৈরি হইতে হবে। তার মানে উভমুখিতা থাকতে হবে। যে বিক্রিয়াটা হইতেছে ওইখানে কোনো প্রভাবক মিশ্রিত করলে ওই প্রভাবক কোনো কাজ করবে না আর কি। প্রভাবকের প্রয়োজনহীনতা, ভূমিকাহীনতা আর কি, যাই বলি না কেন। এবং সাম্যের স্থিতিশীলতা, যেরকম ওয়েতে চলতেছিল এই কন্টিনিউয়াস একই ওয়েতে চলতে থাকবে। এটারে বলতেছে হচ্ছে তোমার সাম্যের স্থিতিশীলতা, সাম্যতা হচ্ছে বজায় থাকবে। এগুলো হচ্ছে এই চারটা হচ্ছে রাসায়নিক সাম্যাবস্থার বৈশিষ্ট্য আর কি। তো আমরা আসলে এখন একটা কথা লিখবো আর কি। এই কথাটা এখানে তোমরা রিটেনে যখন করতে যাবা এই বারবার এটা ব্যবহার করবা। তাও কি ওই যে লা শাতিলিয়ারের একটা নীতি ছিল, নীতিটা আমরা এখানে না লিখি, তো নীতিটা আমরা পারি। তো নীতিটার ধরো এখানে আমরা পারি, এই যে বসাইছি নীতি। তবে এখানে একটা কথা ছিল, বহুমুখী বিক্রিয়ার সাম্যাবস্থায় কোন একটা নিয়ামকের পরিবর্তন করলে, নিয়ামকটা তো আমরা জানি তাপ, চাপ, ঘনমাত্রা, এগুলো নিয়ে টোটাল এক্সপ্লেনেশন করবো, বুঝতে পারবা। তো ওইখানে তাপ, চাপ, ঘনমাত্রা এটার কোন একটা নিয়ামক পরিবর্তন করলে তাহলে কি হইতেছে, বিক্রিয়ার ডানে বা বামে অগ্রসর হয়ে নিয়ামকের পরিবর্তনের ফলাফলকে প্রশমিত করে। এই কথাটারে আমরা নিলাম। দেখি, নিয়ামকের পরিবর্তনের ফলাফলকে প্রশমিত করে। এই যে এই কথাটা আমরা বারবার ব্যবহার করবো।
এই কথাটা বারবার ব্যবহার করব। আচ্ছা আচ্ছা, এটার নিয়ামক গুলা কি কি আছে? নিয়ামক গুলা আছে হচ্ছে তাপমাত্রা, চাপ, আর হচ্ছে ঘনমাত্রা। আমি তোমাকে যে ওয়েতে সাজাই দিব তুমি ওই ওয়েতে হচ্ছে অলওয়েজ চিন্তা ভাবনা করবা, তাইলেই হয়েছে। তো ধরো আমরা প্রথমে দেখবো হচ্ছে তাপমাত্রার প্রভাব বা তাপের প্রভাব। তাপের প্রভাবটা এটা যখন আমরা দেখব, এই জিনিসটা আসলে ডিপেন্ড করে বিক্রিয়াটা কি তাপ উৎপাদী নাকি তাপ হারি তার উপরে। যদি তাপ উৎপাদী হয়, তাপ উৎপাদী মানে ডেল এইচ এর মান নেগেটিভ, ডেল এইচ এর মান নেগেটিভ যদি তাপ উৎপাদী হয়। আরেকটা কি, যদি তাপ হারি হয়, তাহলে হচ্ছে আরেক রকম। এটার ক্ষেত্রে ডেল এইচ এর মান কেমন? ডেল এইচ এর মান হচ্ছে পজিটিভ। আচ্ছা, আরো কিছু ক্রাইটেরিয়া আছে। আরো কিছু ক্রাইটেরিয়া কি? ধরো এখানে হচ্ছে তোমার এ প্লাস বি প্লাস এখানে এক্স কিলোজুল তাপ উৎপন্ন হয়, এটাও ইন্ডিকেট করে, এখানে তো ডেল এইচ লেখা নাই, এটাও ইন্ডিকেট করে কি তাপ হারি। এটার ক্ষেত্রে কিছু ক্রাইটেরিয়া আছে। এ হচ্ছে এ প্লাস বি, এই জায়গা থেকে সি প্লাস এক্স কিলোজুল উৎপন্ন হয়েছে যদি এমন আসে, তখন এটা ইন্ডিকেট করে কি বলো তাপ উৎপাদী। তাপ উৎপাদী তার মানে এখানে সিনারিওটা হচ্ছে এক্স কিলোজুল এখানে বিক্রিয়কে উৎপন্ন হইলে তাপ উৎপাদী, আর এই জিনিসটা যদি হচ্ছে বিক্রিয়ক উৎপাদী যখন থাকে তখন হচ্ছে তাপ উৎপাদী, আর বিক্রিয়কে থাকলে হচ্ছে তাপ হারি। তখন এই জায়গায় তুমি যখন তাপমাত্রা বাড়াবা, যখন তুমি তাপমাত্রা বাড়াবা তাহলে সাম্যাবস্থা, তুমি এগুলো অনেকগুলা বলতে পারো। সাম্যাবস্থা এমনিতেই তাপ উৎপন্ন দিচ্ছে, তুমি তাপমাত্রা বাড়ালে তো ঝামেলা, এ কারণে সে পিছনের দিকে অগ্রসর হবে। তাহলে তুমি শব্দটা ব্যবহার করতে পারতেছো কি পিছনে, অথবা বলতে পারো বিক্রিয়কের দিকে। তোমার যা ইচ্ছা, এখানে তোমাকে অপশন দিয়ে দিতেছি, তোমার যা মনে চায় তা লেখো, বিক্রিয়কের দিকে। অথবা তুমি বলো কি এটাকে এই দিক বরাবর কি ডানে, এ হচ্ছে ডানে, ডানে এখানে যা মনে চায় তা এখান থেকে একটা কথা নেব। ডানে অগ্রসর হয়ে, অগ্রসর হয়ে নিয়ামকের পরিবর্তনের ফলাফলকে, ওই যে নিয়ামকের পরিবর্তনের ফলাফলকে প্রশমিত করে। কোন কথাটা? এই যে নিয়ামকের পরিবর্তনের ফলাফলকে প্রশমিত করে এই কথাটা, তখন এই যে ওই জায়গায় ডট ডটের জায়গায় বসাবা। তাহলে এটা যদি হয় তাহলে উল্টাটা আর লেখার দরকার নাই, তাপমাত্রা কমাইলে কি হবে? তাহলে আলটিমেটলি তাপমাত্রা যখন আমি কমাবো তাহলে আসতেছি কি বলতো উল্টা, উল্টা হবে। এবং তাপ হারির ক্ষেত্রে এই টোটালটার উল্টা হবে। তার মানে এটার ক্ষেত্রে যদি আমি তাপমাত্রা বাড়াই তাহলে এখানে পিছনে কি ছিল, এবার যাবে কোথায়? সামনে। এবার যাবে হচ্ছে সামনে। তুমি সামনে শব্দটা যদি ব্যবহার করতে না চাও তাহলে করো কি, বিক্রিয়কের দিক ছিল না, এবার বলো উৎপাদের দিকে, উৎপাদের দিকে, উৎপাদের দিকে। ডানে ছিল, তুমি এবার বলো হচ্ছে বামে, বামে অগ্রসর হয়ে ঠিক নিয়ামকের পরিবর্তনের ফলাফলকে প্রশমিত করে। এই হচ্ছে তোমার এটা। তাহলে আলটিমেটলি যদি এবার তাপমাত্রা কমাই তাহলে কি হবে বলতো উল্টা। কার উল্টা? এইখানে যেগুলো বলছি তার উল্টা। শেষ। এটাগুলো হচ্ছে তাপের প্রভাব। এবার আমরা যে জিনিসটা দেখব এটা হচ্ছে তোমার চাপের প্রভাব। এই হচ্ছে চাপের প্রভাব। আচ্ছা, চাপের প্রভাব যখন আমরা দেখব তখন এটা ডিপেন্ড করে না সে তাপ উৎপাদী নাকি তাপ হারি, এগুলো কোনো কিছু ডিপেন্ড করতেছে না। তখন এখানে আমাকে দেখতে হবে হচ্ছে ডেল এন এর মান, দেখতে হবে ডেল এন। যদি ডেল এন 0 হয় চাপের কোনো প্রভাব নেই, চাপের কোনো প্রভাব নেই। শর্টকাটে লিখে দিতেছি। হ্যাঁ, দেন যদি ডেল এন পজিটিভ হয়, যদি ডেল এন পজিটিভ হয় তখন তুমি যদি চাপ বাড়াও তাহলে ডেল এন পজিটিভ এমন একটা রিঅ্যাকশন তোমাকে এখানে লিখি। ধরো এই জায়গায় আছে হচ্ছে তোমার 2a প্লাস
বি, এই জায়গায় উৎপন্ন হচ্ছে তোমার 4d, এটা উৎপন্ন হয়েছে। তার জন্য যদি ডেল এন বের করতে চাও তাহলে দেখবে এখানে আসছে হচ্ছে তোমার 4 মাইনাস এখানে আসছে তোমার 3, 1 আসছে, তার মানে এটা পজিটিভ। তাহলে তুমি যদি এখানে চাপ বাড়াও তাহলে বেশি থেকে কমের দিকে যাবে আর কি। তাহলে কোন দিকে আসতেছে? ডেল এন যখন পজিটিভ হয় পেছনের দিকে আসতেছে। তখন এই জায়গায় পেছনে যদি পছন্দ না হয় কথাটা আরো কি কি লিখতে পারো? পেছনে বলতে পারো, তারপরে বলতে পারো কি বলতো, আচ্ছা এখানে কি করলাম বলতো দেখি তো, আচ্ছা এই জায়গায় একটা কথা উল্টা লিখে বলছি না, বিক্রিয়কের দিকে বললাম, বিক্রিয়কের দিকে মানে কি এখানে বাম দিকে যাচ্ছে, এটা হবে হচ্ছে বাম। তাহলে এটা যদি যায় বামে তাহলে এটা কি হবে? ডানে, এটা হচ্ছে ডানে, সমস্যা নাই। এই যে দেখো, তার মানে এখানে আলটিমেটলি আসতেছে কি পেছনের দিকে যাবে, অথবা আমি বলতে পারি বামে অগ্রসর হবে, অথবা বলতে পারি বিক্রিয়কের দিকে, যা মনে চায়, বিক্রিয়কের দিকে, বিক্রিয়কের দিকে অগ্রসর হয়ে, অগ্রসর হয়ে তারপর নিয়ামকের পরিবর্তনের ফলাফলকে প্রশমিত করে। যদি তাহলে এখন চাপ বাড়াইলে যদি এই অবস্থা হয়, চাপ বাড়াইলে যদি এই অবস্থা হয় তাহলে কমাইলে কি হবে? আচ্ছা এই হচ্ছে সেই ডেল এন, এটা যদি নেগেটিভ হয়, এইটা যদি নেগেটিভ হয় তাহলে তার উল্টাটা কাজ হবে এখানে। তাহলে চাপ বাড়ালে উল্টা কাজটা হবে, পেছনের জায়গায় হবে কি বলো? সামনে। মানে যে কোনো একটা ব্যবহার করবা, তিনটাই ব্যবহার করতে হবে এমন কোনো কথা না। বামের জায়গায় বসাবা ডানে, বিক্রিয়কের জায়গায় বসাবো হচ্ছে উৎপাদের দিকে, যে কোনো একটা বসাও তোমার, উৎপাদের দিকে, উৎপাদের দিকে অগ্রসর হয়ে নিয়ামকের পরিবর্তনের ফলাফলকে প্রশমিত করবে। এই হচ্ছে কথা। আচ্ছা তারপরে দেখো, তারপরে আমরা দেখবো হচ্ছে ঘনমাত্রা। এই লিখলাম আমি হচ্ছে ঘনমাত্রা। যদি ঘনমাত্রার কথা বলি, ঘনমাত্রার ক্ষেত্রে আরো সুন্দর লজিক। এখন তুমি ঘনমাত্রা বাড়াবা কারটা, ধরো এখানে আসছে এ প্লাস বি, এখান থেকে উৎপন্ন হয়েছে তোমার সি, এই জিনিসটা তো তোমার বিক্রিয়ক, বিক্রিয়ক, আর এই জিনিসটা হচ্ছে তোমার উৎপাদ। তাহলে এখন তুমি যদি হচ্ছে বিক্রিয়কের ঘনমাত্রা বাড়াও, বিক্রিয়কের ঘনমাত্রা, বিক্রিয়কের ঘনমাত্রা যদি বাড়াও তাহলে কমন সেন্স এটা সামনের দিকে যাবে, এই যে সামনে। এখন তুমি সামনের জায়গায় আরো দুই তিনটা শব্দ আছে, যা মনে চাই দিলা, অগ্রসর হয়ে, অগ্রসর হয়ে নিয়ামকের পরিবর্তনের ফলাফলকে প্রশমিত করবে। তারপরে আসো, এখন তুমি যদি বলো যে না আমি উৎপাদের ঘনমাত্রা বাড়াবো, তাহলে বাড়াও উৎপাদের। যদি উৎপাদের ঘনমাত্রা তুমি বৃদ্ধি করতে চাও তাহলে এবার কি হবে? সামনে না, এটা হবে কি বলতো পেছনে, পেছনে অগ্রসর হয়ে নিয়ামকের পরিবর্তনের ফলাফলকে প্রশমিত করবে। তুমি বিক্রিয়ক বাড়াইলে উৎপাদে যাবে, উৎপাদ বাড়াইলে হচ্ছে বিক্রিয়কে আসবে, এতটুকুই আর কি। এখানে আরো অনেকগুলা কথা বলা যায়। তো আমাদের বলতেছে যে রাসায়নিক সাম্যাবস্থার বৈশিষ্ট্য কোনটা। তো বিক্রিয়ার কি সমাপ্তি হয়ে যাওয়া যাবে? কখনোই না। বিক্রিয়া কি একমুখী হবে? কখনোই না। বিক্রিয়কের কি প্রয়োজনীয়তা আছে? একদমই না। কিন্তু সাম্যের কি স্থিতিশীলতা? হ্যাঁ দরকার আছে। আমার প্রথম তিনটাই কিন্তু উল্টা উল্টা দিছে, আনসার হচ্ছে 4 নাম্বারটা। এটার দিকে যদি আসো, এটা দেখে তোমাকে আসলে জানতে চাই, বলছে বিক্রিয়াটিতে তুমি তাপমাত্রা বাড়াবা, বাড়াইলে কি হবে? তুমি দেখো এই জায়গায় যে রিঅ্যাকশনটা লেখা আছে, এই জায়গায় যে রিঅ্যাকশনটা লেখা আছে, এই রিঅ্যাকশনটাতে তোমার আলটিমেটলি হয়েছেটা কি? আলটিমেটলি দেখলা যে এখানে তোমার তাপ উৎপন্ন হয়েছে, তার মানে এই জিনিসটা হচ্ছে তোমার তাপ উৎপাদী, তাপ উৎপাদী। এখন তাপ উৎপাদী বিক্রিয়ায় যদি তুমি তাপমাত্রা বাড়াও তাহলে এটা পেছনের দিকে আসে। এটা যদি পেছনের দিকে আসে এটার মানে হচ্ছে এই যে জিনিসটা এটা হ্রাস পাচ্ছে, এর উৎপাদন হ্রাস পাচ্ছে, কথা সঠিক। নিচে বলতেছে বিক্রিয়া সম্মুখমুখী,
মানে বিক্রিয়া নাকি সামনের দিকে যায়, আরে না, বিক্রিয়া পিছনের দিকে যায়, তার মানে এটা হয় নাই। বলতেছে SO3 নাকি উৎপন্ন হয়, Sc3 তে আরো উল্টা দিকে যাচ্ছে, হয় নাই। O2 এর পরিমাণ কমে যায়, এটা যদি উল্টা দিকে আসে তাহলে O2 এর পরিমাণ তো বাড়তে থাকবে, হয় নাই। এই হচ্ছে কথা, বুঝতেছো কথা? আচ্ছা হ্যাঁ হয়েছে। এই যে একটা কোশ্চেন, এই কোশ্চেনের মধ্যে তোমার ডেল এইচ এর মান হচ্ছে নেগেটিভ, নেগেটিভ মানে হচ্ছে এটা তাপ উৎপাদী, তাপ উৎপাদী, এটা হচ্ছে তাপ উৎপাদী। এটা যদি তাপ উৎপাদী হয়, এখন পরের কথাটা কি বলছে, আমার কি করতে বলছে যে XY3, এটা হচ্ছে XY3, তার উৎপাদন বৃদ্ধি করতে হবে। তাহলে আমি যদি তাপমাত্রা বাড়াই তাহলে তো এটা পেছনের দিকে আসবে, তাপ উৎপাদী বিক্রিয়া যেহেতু, তার মানে তাপমাত্রা বাড়াতে হবে, কথাটা সঠিক না। যদি সঠিক না হয় তাহলে পরের দুইটা হচ্ছে সঠিক, আনসার হবে হচ্ছে 2 আর 3। এবার আসো আমরা পরের দুইটা যদি একটু দেখি, বলছে চাপ বাড়াতে হবে। তুমি দেখো এই পাশে আছে হচ্ছে 2 মোল, এই পাশে আছে হচ্ছে তোমার 4 মোল, তাহলে এইখানে মোল সংখ্যা বেশি, চাপ যদি বাড়ায় এটা সামনের দিকে যাবে, সামনের দিকে গেলে এই জিনিসটা আসলেই বাড়বে, কথা সঠিক। XY3 এইটা বিক্রিয়া পাত্র থেকে সরিয়ে নিলে তার মানে এর ঘনমাত্রা কমায় ফেলছি, তাহলে সামনের দিকে আসবে, ওই যে ঘনমাত্রার যে প্রভাবটা ছিল, তাহলে এটা যদি কমায় ফেলি এটা সামনের দিকে আসবে, এটার কথাটাও সঠিক, তার মানে নিচের দুইটা কিন্তু সঠিক। এইখানে বলছে ডেল এইচ হচ্ছে পজিটিভ, তার মানে তাপহারী, তাপহারী। এখন তাপমাত্রা বৃদ্ধি করলে উৎপাদ বৃদ্ধি পায়, তাহলে তাপহারীতে যদি আমি তাপমাত্রা বাড়াই সে সামনের দিকে অগ্রসর হবে, এটা আমার উৎপাদ বাড়বে, কথা সঠিক। এই জায়গায় বলছে চাপের কোনো প্রভাব নেই, এইখানেও 2 মোল, এইখানেও তোমার 2 মোল, এখানে 1 মোল 1 মোল 2 মোল, এই কথাটাও সঠিক, চাপের কোনো প্রভাব নেই। বলছে এখানে ক্যাপি আর ক্যাসি সমান নয়, আমরা সূত্র পারি ক্যাপি ইকুয়াল ক্যাসি RT টু দি পাওয়ার ডেল এন। এখানে ডেল এন এর মান হচ্ছে 0, ডেল এন এর মান 0 হলে আসতেছে ক্যাপি ইকুয়াল কি বলো, এই হচ্ছে সেই ক্যাসি, তাহলে এই কথাটা সঠিক নয়, আনসার হবে 1 আর 3, এই হচ্ছে সেই 1 আর 3। দেন এখানে বলতেছে এখানে তাপ, তাহলে এটা হচ্ছে উৎপাদ, এটা কি তাপহারী বিক্রিয়া কিনা, কথা সঠিক। ডেল এইচ এর মান যদি পজিটিভ হয়, এই কথাটাও সঠিক। উৎপাদে যদি তাপ উৎপন্ন হয়, কথাটা সঠিক নয়, তাহলে আনসার হচ্ছে কি বলো 1 আর 2। আচ্ছা দেন আমরা যাব হচ্ছে সিকিউতে। সিকিউতে আমরা যখন আনসার গুলো করতে যাব তখন আমি দেখব এই জায়গায় 1 নং বিক্রিয়া আর 2 নং বিক্রিয়ার মধ্যে উৎপাদ বৃদ্ধির শর্ত সমূহ বলছে। প্রথমটার দিকে যদি তাকাই, এই 1 নাম্বার, সে হচ্ছে তাপ উৎপাদী, সে হচ্ছে তাপ উৎপাদী। এখন এটা যদি তাপ উৎপাদী হয় আমার উৎপাদ বাড়াইতে হবে, তাহলে অবশ্যই আমাকে কি করতে হবে, এক তাপের প্রভাব যদি লিখি, তাপের প্রভাব, তাপের প্রভাবে আমি বলবো যেহেতু তাপ উৎপাদী তাহলে তাপমাত্রা কমাইতে হবে, এটা হচ্ছে একটা শর্ত। এবার আমি বলবো চাপের প্রভাব, বাকিটুকু তো বর্ণনা করে বলবা আর কি। চাপের প্রভাব যেহেতু চাপ বাড়ালে এখানে, এখান থেকে দেখো এখানে আসছে তোমার 4 মোল, এখানে আসছে 2 মোল, চাপ বাড়ালে এটা সামনের দিকে যাবে, তার মানে চাপের প্রভাব হচ্ছে এখানে তোমাকে চাপ বৃদ্ধি করতে হবে। তারপর আসছে তোমার ঘনমাত্রা। এখন ঘনমাত্রার ক্ষেত্রে তুমি বিক্রিয়কের ঘনমাত্রা বাড়ালে উৎপাদ বৃদ্ধি পাবে, মানে বিক্রিয়া সামনের দিকে যাবে মানে উৎপাদ বাড়বে। তার মানে এখানে বিক্রিয়ক, বিক্রিয়ক কে আছে, নাইট্রোজেন আছে, হাইড্রোজেন, এর ঘনমাত্রা বৃদ্ধি করতে হবে, এর ঘনমাত্রা, এর ঘনমাত্রা বৃদ্ধি, এর ঘনমাত্রা বৃদ্ধি করলে তোমার আলটিমেটলি কি হবে, সামনের দিকে অগ্রসর হবে। অথবা বলতে পারো NH3 এখান থেকে অল্প পরিমাণ কমায় ফেললে বা সরায় নিলে, এটা বললা হচ্ছে তুমি। আচ্ছা এগুলাকে আমি 1 2 3 না দিয়ে ABC দিয়ে দিচ্ছি, এ হচ্ছে A B, এ হচ্ছে সেই C। এটা কার জন্য বললাম, একের জন্য বললাম। 2 নাম্বারটা সে হচ্ছে তাপহারী,
এখান থেকে কমে যাচ্ছে, তার মানে সে হচ্ছে তাপহারী। তাপহারী। আমার তো উৎপাদ বৃদ্ধি করতে বলছে, আমি 2 নাম্বারটার জন্য যদি বলি, এই হচ্ছে সেই 2 নাম্বারটা, যেহেতু তাপহারী তাহলে তাপের প্রভাব বলবো কি, তাপের প্রভাব বলবো এই জায়গায় তাপমাত্রা তোমাকে বৃদ্ধি করতে হবে, এই জায়গায় তাপমাত্রা তোমাকে বৃদ্ধি করতে হবে। দেন আমি যদি চাপের প্রভাব বলি, চাপের প্রভাব বলতে গেলে এখানে বলবো যে রিঅ্যাকশনটা আছে এইখানেও 2 মোল, এইখানেও 2 মোল, ডেলেন এর মান 0, আমাকে বলতে হবে চাপের কোনো প্রভাব নেই, চাপের কোনো প্রভাব নেই, চাপের কোনো প্রভাব নেই। দেন আমি যদি ঘনমাত্রার কথা বলি, ঘনমাত্রা তাহলে আবার আগের মতো, এখানে কে কে ছিল বিক্রিয়কে, N2O2, এই হচ্ছে সেই N2 আর হচ্ছে O2, এর ঘনমাত্রা বৃদ্ধি পাবে, এর ঘনমাত্রা বৃদ্ধি করতে হবে, এর ঘনমাত্রা বৃদ্ধি করলে এটা সামনের দিকে অগ্রসর হবে। এই হচ্ছে এখানের কথা। সুশ্রী নোট করতে হবে না তো বোকা, এখানে তো সব তো আমি পিডিএফ হচ্ছে সাথে সাথে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিতেছি, তোমরা যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত নাই অবশ্যই যুক্ত হয়ে যাবে, হ্যাঁ সবকিছু দিয়ে দিতেছি। আচ্ছা, এই দেন সাম্যাবস্থার উপর এই ক্রিয়াশীলটাই জানতে চাইছি। দেখো এই জায়গায় আচ্ছা দেখো তোমাদেরকে একটা কথা বলি, এই হচ্ছে আমাদের দেখো তোমরা যখন এডুকাটম স্কুলের ওয়েবসাইটে ঢুকবা, এডুকাটম স্কুলের ওয়েবসাইটে ঢুকবা, এডুকাটম স্কুলের যখন ওয়েবসাইটে ঢুকবা, তখন এই দেখো এখানে অ্যাডমিশন বলে একটা আছে, অংশ আছে, এই অ্যাডমিশনে যাওয়ার পর এখানে দেখবা হচ্ছে তোমার আমাদের প্রি মেডিকেল এন্ড ভার্সিটি, এই একটা প্রোগ্রাম আছে। এই যে এই প্রোগ্রামটা দেখতেছো, এই প্রোগ্রামটাতে 5,000 টাকা কোর্স প্রাইস রাখা হয়েছে। তুমি বুঝতেছো মেডিকেল এন্ড ভার্সিটি দুইটা একসাথে তোমাকে হচ্ছে 5,000-এর কথা বলতেছে। একটা মজার কথা বলি, মজার কথা বলতে হচ্ছে যে একটা সিক্রেট কথা, সিক্রেট কথাটা হচ্ছে আমরা এটার মধ্যে বই অ্যাটাচ করতাম না, আমরা তোমাদেরকে কিন্তু একটা লিস্ট পাঠিয়ে দিছি যে আমরা আসলে এখানে টোটাল 8 থেকে 10টার মতো বই তোমাদেরকে দিব এই অ্যাডমিশনের উপর বেস করে। অতএব কোর্স যে প্রাইসটা সেটা এখানে রাখা হবে না, ফিক্সড রাখা হবে না। ঈদের পরে নতুন অ্যানাউন্সমেন্ট আসবে, যারা হচ্ছে বই সহ নিবে তাদেরকে 5,000 টাকা পেমেন্ট করতে হবে, আর বই ছাড়া নিলে হচ্ছে তোমার 4,000 টাকা পেমেন্ট করতে হবে। কারণ যারা বই ছাড়া নিবে তাদেরকে বইয়ের পিডিএফটা হচ্ছে আমরা দিয়ে দিব। তবে যারা হচ্ছে ঈদের আগে আমাদের সাথে ভর্তি হবা, আমাদের সাথে যুক্ত হবা, তাদের জন্য এইখানে 2,000 টাকা লেখা আছে। এটা আসলে 2,000 টাকায় তুমি যদি ভর্তি হও তবে তুমি শুধু পিডিএফ পাবা, তবে তুমি যদি 3,000 টাকা পেমেন্ট করো তাহলে তোমাকে হচ্ছে বই সহ দেওয়া হবে আর কি। এবং ওই বইগুলোর মধ্যে তোমাদের এইচএসসি পরীক্ষা দেওয়ার জন্য অনুধাবন জ্ঞানমূলক কোশ্চেন যেগুলো আছে ওইগুলার হচ্ছে পিডিএফ তোমাকে দেওয়া হবে, সাজেশন দেওয়া হবে। এগুলা যা শুধু পেইড ব্যাচের জন্য আর কি, আলাদা করে বই সিরিজ আকারে এখানে আসতেছে তোমাদের জন্য, এবং শর্ট সাজেশন আসতেছে প্রত্যেকটা অধ্যায়ের জন্য। আহামরি তো তুমি টেস্ট পেপারে হাজার মানে মোটামুটি 100-200-র মতো সিকিউ থাকে, প্রত্যেকটা থেকে হচ্ছে 20টা 15টা 10টা করে হচ্ছে সিকিউ থাকবে, সাজেশন সিকিউ প্লাস হচ্ছে এমসিকিউ থাকবে। এই বইগুলো তোমাদেরকে হচ্ছে যারা হচ্ছে আমাদের পেইড কোর্সে থাকবে তাদেরকে ফ্রি দেওয়া হবে। এই অ্যানাউন্সমেন্টটা হচ্ছে তোমরা ঈদের মধ্যে পাবা। তো এটা হচ্ছে এখনো বলে না, আমি ক্লাসে আজকে বলে ফেলছি, হ্যাঁ এটা আসলে ঠিক হয়েছে কিনা তাদের কাছে আবার কথা বলতে হবে। যাই হোক, এটা হচ্ছে কথা, এইটা এরকম করে কিন্তু আমাদের চলতেছিল। আচ্ছা, তার মানে এখন তোমরা যদি চাও যে আসলে যোগাযোগ করতে, তো অন্য কারোর সাথে যোগাযোগ করার দরকার নাই, স্পেসিফিক তুমি আমাকে ডিরেক্ট হচ্ছে এখানে মেসেজ করো, হোয়াটসঅ্যাপে মেসেজ করবা 015-217-61616, এটাতে আমাকে মেসেজ করো, আমি ইন ডিটেলস আরো সবকিছু তোমাকে বলে দিচ্ছি। এন্ড তোমাকে যেহেতু ভর্তি হইতেই হবে, তাহলে আগে কেন নয়, আগে হয়ে গেলে তো তুমি আলাদা ফেসিলিটিস পাচ্ছ, কিছু ডিসকাউন্ট পাচ্ছ।
এই জিনিসটা কোর্স প্রাইসটা তো পরে আবার বেড়ে যাইতেছে, তো আমাদের সাথে যুক্ত হয়ে যাও, ঠিক আছে। আর এই ছিল এখানে ওভারঅল কথাবার্তা। দেন এতটুকু পর্যন্ত যা কথা বলা হয়েছে, আমরা যে সিকিউ গুলো সলভ করছি, আমি তোমাকে গ্যারান্টি দিতেছি এখান থেকে তুমি একটা সিকিউ যা পড়াইছে এখান থেকে একটা সিকিউ প্লাস এখান থেকে তুমি 3টা এমসিকিউ পাবা। 3টা এমসিকিউ পাবা এখান থেকে যা পড়াইছি, এখান থেকে যা পড়াইছি এই অংশটুকু পাবা। আর তোমাদেরকে পিডিএফটা অবশ্যই দিয়ে দিব। ততদিন পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। ঈদের আগে আর দেখা হচ্ছে না। সবাইকে অগ্রিম ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। আসসালামু আলাইকুম।